যদি ওয়াইফাই চলে যায় আমাকে একটু সময় দেবে। This call is now being recorded. This call is now taking notes. দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। বলো। অ্যাকচুয়ালি আমরা আজকে শুরু করব মিশ্রণ, অ্যালিগেশন। মিশ্রণ একটা চ্যাপ্টারের নাম, কনসেপ্টের নাম হচ্ছে অ্যালিগেশন। একটু ধৈর্য ধরে শুনবে, প্রথম 20 থেকে 25 মিনিট আমি সময় নেবো, খুব আস্তে আস্তে বলবো, যতক্ষণ না তোমাদের কাছে এটা সহজ মনে হচ্ছে। ঠিক আছে? আমি তোমাদের আগের দিন অঙ্ক করানোর সময় কিছু জিনিস বলেছিলাম যে অ্যালিগেশনের রুলস আছে। একদম সহজ ভাবে একটা কথা বলেছিলাম, একদম বেসিক, যে অ্যালিগেশনের প্রথম এবং প্রধান রুলস হচ্ছে মাঝের যে সংখ্যাটা বলবে সেটা একটা থেকে বড় হবে আর একটা থেকে ছোট হবে। চলো লেখো, একটা প্রশ্ন বলছি, বাংলায় লেখো। লেখো, দোকানদার এক দোকানদার 20 টাকা পার কেজি দরের এক প্রকার চাল এবং 25 টাকা পার কেজি দরের আর এক প্রকার চাল 20 টাকা পার কেজি দরের এক প্রকার চাল এবং 25 টাকা পার কেজি দরের আর এক প্রকার চাল মিশ্রিত করে, কি অনুপাতে মিশ্রিত করলে, কি অনুপাতে মিশ্রিত করলে একুশ টাকা পার কেজি দরে বিক্রি করা যাবে? 21 টাকা পার কেজি দরে বিক্রি করা যাবে। দেখো, এখানে দুই প্রকার চালের কথা বলা হয়েছে, একটা হচ্ছে 20 টাকা পার কেজি, একটা হচ্ছে 20 টাকা পার কেজি, আর একটা হচ্ছে 25 টাকা পার কেজি। একদম প্রথম প্রশ্ন, অঙ্ক বাস্তব নিয়মে হয়। অঙ্ক আমরা কেন শিখবো? বাস্তবতার জন্য। অঙ্ক একদম বাস্তবিক। প্রথম প্রশ্ন নিজেকে করো যে কেন মিশ্রিত করার প্রয়োজন আছে? 20 টাকা পার কেজি চাল আর একটা হচ্ছে 25 টাকা পার কেজি চাল। লোকটার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা ভালো চাল আর একটা খারাপ চাল, মানে 20 টাকা পার কেজি অপেক্ষাকৃত 25 টাকা পার কেজির তুলনায় অবশ্যই খারাপ হবে। তাহলে এই দুই প্রকার চালকে কিসের জন্য মিশ্রিত করবে? কিসের জন্য মিশ্রিত করবে? ওনার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ তো হয়নি। কখনো কখনো আমরা ঠকে যাই, দেখবে। আমরা যখন মাঝে মধ্যেই, যারা আর কি ওই ডিসঅনেস্ট শপকিপার, যারা আর কি অসাধু ব্যবসায়ী, তুমি টাকা দিচ্ছ পোস্তর, কিন্তু তোমাকে দিচ্ছে সুজি। মানে সুজির সঙ্গে পোস্ত মিক্সড করে তোমাকে দেওয়া হয়েছে, মানে তুমি পোস্তর দামে সুজি নিচ্ছ, কিন্তু তুমি বুঝতে পারছো না। এবার এই কাজটা না খুব দক্ষতার সাথে করতে হয়, মানে এমন ভাবে পরিমাণটা বা অনুপাতটা রাখতে হয় যাতে দর্শক বা ক্রেতা যেন বুঝতে না পারে যে এখানে একটা দুর্নীতি চলছে। এরকম দুর্নীতি, যে তুমি পোস্তর দাম দিয়ে সুজি কিনছো, এটা যেন মানুষজন বুঝতে না পারে। তো সেটার জন্য কি করতে হবে, খুব দক্ষতার সঙ্গে ওটাকে মিক্সড করতে হবে, মানে অনুপাতটা খুব সুন্দর, মানে কত অনুপাতে, মানে পোস্তর সঙ্গে সুজি কি অনুপাতে মিশ্রিত করলে দোকানদার বুঝতে পারবে না, অথচ তোমার লাভ হবে। তো
তো এখানে একটা হচ্ছে 20 টাকা পার কেজি চাল আর একটা হচ্ছে 25 টাকা পার কেজি চাল। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা দেখা যাচ্ছে? হুম। তাহলে একটা হচ্ছে 20 টাকা পার কেজি চাল আর একটা 25 টাকা পার কেজি চাল। এই দুই প্রকার চালকে যখন মিশ্রিত করবে, দুই প্রকার চালকে যখন মিশ্রিত করা হবে, তখন নিশ্চিত রূপেই তিনি যে ক্রয় মূল্যটা নির্ধারণ করবেন, তিনি যে ক্রয় মূল্যটা নির্ধারণ হবে, মানে তার যে নতুন ক্রয় মূল্য হবে, সেটা নিশ্চিত রূপে 20 টাকার কম হবে না, আবার 25 টাকার বেশিও হবে না। তুমিই ধরে নাও একজন একজন দোকানদার, তুমি দুই প্রকার চালকে মিশ্রিত করছো, একটা হচ্ছে 20 টাকা পার কেজি আর একটা হচ্ছে 25 টাকা পার কেজি। আমি জানি না কিন্তু যে কি অনুপাতে, মানে 20 টাকা পার কেজি কত কেজি ছিল, 25 টাকা পার কেজি কত কেজি ছিল। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে 20 টাকা পার কেজি চাল আমার কাছে ছিল 5 কেজি, তাহলে এটার আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আর 25 টাকা পার কেজি চাল আমার কাছে ছিল 4 কেজি, তাহলে এটার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে টোটাল ক্রয় মূল্য আমার কত স্যার? টোটাল ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, তাই তো? 200 টাকা, মানে দুই প্রকার চালের জন্য আমার বরাদ্দ টাকা হচ্ছে 200 টাকা। ক্লিয়ার? আমি কিনেছি, এটা আমার সিপি, কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এবার আমি যখন বিক্রি করব, নিশ্চিত রূপেই এই 200 থেকে বেশি কিছু টাকা, মানে অবশ্যই আমি লাভ করার চেষ্টা করব। এখন এই 20 টাকা পার কেজি আমার কাছে 5 কেজি ছিল আর 25 টাকা পার কেজি 4 কেজি ছিল। একটার ক্রয় মূল্য হয়ে গেছে একশো টাকা, আর এটাও হয়ে গেছে 100 টাকা। এটা আলাদা আলাদা হতে পারে। তো যখন এই দুই প্রকার চালকে তুমি মিশ্রিত করছো, তখন আমি যদি এখানে একটা তোমার ক্রয় মূল্য রাখতে চাই, এটা হবে তোমার একটা নতুন ক্রয় মূল্য, মানে নিউ সিপি। এসপি নয় কিন্তু, নিউ সিপি। এটা কিন্তু নিউ সিপি। ভালো করে বোঝো, একটু সময় দাও আমাকে। তখন এই 20 টাকা পার কেজি চাল এবং 25 টাকা পার কেজি চালকে তুমি যখন এক জায়গায় মিক্সড করছো, তখন এই দুটোর মিলিয়ে যে ক্রয় মূল্যটা তোমার হবে, সেটা কখনোই 20 টাকার থেকে কম হবে না। সেটা অবশ্যই 20 টাকার থেকে বেশি হতে পারে, সর্বনিম্ন হতে পারে 21, আবার কখনোই 25 টাকার বেশি হবে না। তুমি তো কিনেছো যে চালটা তোমার সব থেকে কম দামি, মানে যেটার ক্রয় মূল্য 20 টাকা, এর নিচে তো তোমার ক্রয় মূল্য নামতে পারে না, আবার 25 টাকার উপরেও যেতে পারে না। তার মানে নিশ্চিত রূপেই 20 এবং 25-এর মাঝামাঝি কোনো একটা নাম্বার হবে, এবং সর্বনিম্ন সেটা হতে পারে, সেটা হচ্ছে 21 টাকা। সেটা হচ্ছে 21 টাকা। এটা হচ্ছে অ্যালিগেশনের রুলস। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে মাঝে যে নাম্বারটা বসবে, এই চেয়ারটা থানার সেকেন্ড অফিসারের চেয়ার, মানে মেজবাবুর চেয়ার। যিনি একটার থেকে বড় হবেন, মানে বড়বাবুর থেকে ছোট হবেন এবং ছোটবাবুর থেকে বড় হবেন। কেন হবে? তার পিছনে লজিক এটাই, এটাই তার পেছনে লজিক। যদি আমি তোমাদেরকে বলি যে এ ধরো এই 20 টাকা পার কেজি চাল, এটা হচ্ছে 20 টাকা পার কেজি চাল, তুমি 5 কেজি কিনেছো, এটা 5 কেজি, এটা 4 কেজি। তুমি ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি এভারেজ যদি তোমাকে জিজ্ঞেস করি, এভারেজ যে তোমার গড়ে কত টাকা পড়লো, গড়ে কত টাকা পড়লো? 20 টাকা পার কেজি চাল 5 কেজি কিনেছো এবং 25 টাকা পার কেজি চাল তুমি 4 কেজি কিনেছো। এই টোটাল ক্রয় মূল্য তোমার হচ্ছে 200 টাকা, তুমি যখনই মিক্সড করে দিচ্ছ। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি গড়ে কত টাকা, মানে গড়ে কত টাকা কেজি পড়ছে, তুমি বলবে দাদা 200/5 + 4 নয়, 200/9। তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? কথা বলবে, হ্যাঁ একটু কথা বলবে। অনলাইন ক্লাসে কথা না বললে পড়ানোটা খুব মুশকিল হয়ে যাবে। ঠিক বললাম তো? দাদা আপনার ভয়েসটা না ব্রেক করছে, এটা কি আমার একার প্রবলেম হচ্ছে নাকি সবারই হচ্ছে? ভয়েস ব্রেক করছে? হ্যাঁ, মাঝে মাঝে আমি কিছু শুনতে পাচ্ছি না। দাঁড়াও দেখছি। মিট করলে ওয়াইফাই খুব ডিস্টার্ব করে। স্যার আমাদের তো ঠিক লাগতেছে। ও ঠিক আছে তোমার? তাহলে না তুমি আমাদের একবার রিজয়েন করো। হ্যাঁ স্যার, ঠিক শোনা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার প্রবলেম ওটা। দেখো, তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম,
তুমি 20 টাকা পার কেজি চাল 5 কেজি কিনেছো, 20 টাকা পার কেজি চাল 5 কেজি কিনেছো, 25 টাকা পার কেজি চাল 4 কেজি কিনেছো। কিন্তু যদি আমি তোমায় বলি যে দুই প্রকার চালকেই তুমি মিক্সড করে দিয়েছো, মানে এইদিকে 5 কেজি প্লাস 4 কেজি, 9 কেজি চাল তুমি মিক্সড করেছো, তাহলে 9 কেজি চালের ক্রয় মূল্য কত টাকা তখন? তুমি বললে দাদা 200 টাকা। তো আমি যদি জিজ্ঞেস করি তাহলে 1 কেজি চালের ক্রয় মূল্য কত, তুমি বলে দাদা 200/9। এটাকে ভাগ করলে 9 2 18, আবার 9 2 18, 22 পয়েন্ট সামথিং কিছু আসবে। ওকে, তো তোমার এভারেজ চালের মূল্য কত টাকা আসছে? এভারেজ কত? 22.22 এরকম আসবে, দেখবে এভারেজ। এটা এটা তোমার হচ্ছে গড়ের মূল্য। গড় মূল্য কত টাকা? 22.22। এটার ফলে দেখো তুমি যে এখানে নতুন সিপিটা পাচ্ছ, নিউ সিপি হচ্ছে 22.22, এটা দেখো একটার থেকে বড় হচ্ছে, মানে 20 থেকে বড় হচ্ছে, আবার 25 থেকে ছোট হচ্ছে। এটা তো খুব স্বাভাবিক না? কারণ তুমি সর্বনিম্ন যে চালটা কিনেছো সেটা হচ্ছে 20 টাকা পার কেজি। তো নতুন যে সিপিটা আসবে, দুটো চালকে তুমি যদি মিক্সড করে দাও, তোমার ক্রয় মূল্য কখনোই 20 নিচে আসবে না, নিশ্চিত রূপেই 20 থেকে বেশি হবে এবং 25 থেকে কম হবে। এই কারণের জন্যই অ্যালিগেশনের রুলস হচ্ছে মাঝে যে সংখ্যাটা বসবে সেটা একটার থেকে বড় হবে, অন্যটির থেকে ছোট হবে। এটাই কারণ, একটার থেকে বড় হবে, অন্যটির থেকে ছোট হবে। তাহলে এখানে সর্বনিম্ন যে নাম্বারটা বসতে পারে সেটা হচ্ছে 21। কোনোভাবেই 20 থেকে বেশি হবে না, 20 থেকে কম হবে না, 25 থেকে বড় হবে না। তাহলে কি লিখবো? লেখো অ্যালিগেশনের রুলস অনুযায়ী, লেখো অ্যালিগেশনের রুলস অনুযায়ী, সুন্দর করে করে লিখবে। অ্যালিগেশনের রুলস অনুযায়ী বা নিয়মানুসারে, অ্যালিগেশনের নিয়ম অনুসারে অ্যালিগেশনের নিয়ম অনুসারে মাঝের যে নাম্বারটি বসবে বা যে সংখ্যাটি বসবে, মাঝের সংখ্যাটি একটির থেকে বড় হবে, মাঝে যে সংখ্যাটি বসবে, তাই তো? হুম, একটির থেকে বড় হবে এবং অন্যটির থেকে ছোট হবে। লেখো যদি, আমি তোমাদেরকে একদম বেসিক থেকে করাচ্ছি, ঠিক আছে? যদি মাঝের সংখ্যাটি দুটি সংখ্যা অপেক্ষা বড় বা ছোট হয়, তাহলে অ্যালিগেশন সম্ভব নয়। সেক্ষেত্রে অঙ্কটা ভুল বলে গণ্য হবে, মানে অ্যালিগেশনে তুমি করতে পারবে না, অন্য কোনো পদ্ধতি থাকতে পারে। সেক্ষেত্রে অ্যালিগেশন সম্ভব নয়। দিয়ে এক্সাম্পল দিয়ে লেখো। এক্সাম্পল, যেমন এক্ষেত্রে তিনটে নাম্বার আমি তোমাদেরকে দেখালাম। একটা হচ্ছে 20 টাকা পার কেজি, একটা কত লিখেছিলাম জানো? একটা 20 টাকা, 20 টাকা পার কেজি, তোমরা 20 টাকা পার কেজি লিখবে। একটা 25 টাকা পার কেজি, আর এখানে সর্বনিম্ন যে নাম্বারটা বসবে সেটা হতে পারে 21, এর নিচে হতে পারে না। এখানে সর্বনিম্ন যে নাম্বারটা বসবে সেটা হবে 21। ওকে, দিয়ে তোমরা তোমরা নিজেদের মতো বোঝার মতো নিজেরা বুঝতে পারবে এরকম ভাবে লিখে নাও যে এখানে 21 20 থেকে বড়, এখানে 21 এভাবে আর কি, 20 এখানে 21 20 থেকে বড়, আর 21 25 থেকে ছোট।
তার মানে এই রুলসটা হচ্ছে সঠিক। আমরা বিয়োগ করি সবসময় বড় থেকে ছোট, তোমরা লিখবে আমরা সর্বদা বড় থেকে ছোট বিয়োগ করি। এক্ষেত্রে অ্যালিগেশনের রুলস অনুযায়ী কোনাকুনি বিয়োগ করতে হবে। বিয়োগ কি করে হবে এটা? স্যার 25 মাইনাস 21 অনুপাত কি হবে? 21 মাইনাস 20। এটার বিয়োগফল কত পাবো? 4। এটার বিয়োগফল কত পাবো? 1। তাহলে দুই প্রকার চাল কি অনুপাতে মেশানো হয়েছিল? দুই প্রকার চাল কি অনুপাতে মেশানো হয়েছিল? 4:1। 4:1। বুঝতে পারলে বিষয়টা? এটা কোনাকুনি এই যে বিষয়টা, গুণ করার বিষয়টা, এটা আরেকবার বলুন। কোনাকুনি গুণ করার বিষয়টা হচ্ছে এখান থেকে তুমি কোনাকুনি বিয়োগ করবে। কোনাকুনি এটা বিয়োগ করলে যেটা পাবে এটা হচ্ছে তুমি এই অনুপাতটা পাবে। আমাকে একটু সময় দাও জাস্ট। এটা পাবে তুমি এই অনুপাতটা। 20 টাকা পার কেজি চাল তুমি ক কেজি মিশিয়েছিলে? 4 কেজি। 25 টাকা পার কেজি চাল তুমি ক কেজি মিশিয়েছ? 1 কেজি। কিভাবে বিয়োগ করবে? কোনাকুনি। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কোনাকুনি বিয়োগ করবে। এবার তোমরা একটা প্রমাণ দেখো। সোহেল মাইকটা বন্ধ করো ভাই। একটা প্রমাণ দেখো। তুমি তো এখানে লিখেছিলে 21 টাকা পার কেজি। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে তুমি 20 টাকা পার কেজি, লেখো আমার সঙ্গে, 20 টাকা পার কেজি 4 কেজি চাল প্লাস 25 টাকা পার কেজি 1 কেজি চাল মিশ্রিত করেছিলে, ফলে 1 কেজি মিশ্রিত চালের ক্রয় মূল্য হয় 21 টাকা। কি করে হয় দেখো। তাহলে 20 টাকা পার কেজি চাল তুমি 4 কেজি, তাহলে 20 টাকা পার কেজি চাল তুমি 4 কেজি মিক্সড করেছো, তাহলে কত টাকা এটা? 20 টাকা পার কেজি চাল 4 কেজি সমান কত টাকা? 80 20 টাকা। ইন্টু 4 সমান হচ্ছে 80 টাকা। আর 25 টাকা পার কেজি চাল 1 কেজি, তাহলে 25 ইন্টু 1 সমান হচ্ছে 25 টাকা। তাহলে টোটাল কত টাকা, যদি তোমায় জিজ্ঞেস করি টোটাল কত টাকা ক্রয় মূল্য, তোমার কত টাকা হলো? 105 টাকা। 105 টাকা। কত কেজি চালের দাম? তাহলে উত্তর হচ্ছে স্যার 4 প্লাস 1 সমান 5। হচ্ছে 5 কেজি। 5 কেজি চালের, এটা কিন্তু মিশ্রিত চাল, ক্রয় মূল্য দাঁড়ায় 105 টাকা। তাহলে 1 কেজি মিশ্রিত চালের ক্রয় মূল্য কত হবে? 105 বাই কত কেজি ছিল ভাই? 5 কেজি। 4 প্লাস 1 5 সমান হচ্ছে 21 টাকা, যেটা আমি পেয়েছি। আমি কি বোঝাতে চাইলাম শুরু থেকে আর একবার দেখো। 20 টাকা পার কেজি এক প্রকার চাল ছিল, 20 টাকা পার কেজি চাল ছিল, আর একটা হচ্ছে 25 টাকা পার কেজি চাল। এই দুই প্রকার চালকে আমি মিশ্রিত করেছি, মিশ্রিত করে বিক্রি করতে যাচ্ছি, তখন আমার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 21 টাকা। মিশ্রিত চাল 20 টাকা পার কেজি চাল আমি 4 কেজি কিনেছিলাম, 25 টাকা পার কেজি চাল আমি 1 কেজি কিনেছিলাম। এই দুই প্রকার চালকে আমি মিশ্রিত করেছি। কখনো দুধের সঙ্গে জল মেশানো হয়, কখনো জলের সঙ্গে দুধ মেশানো হয়। এবং যারা দুধের সঙ্গে জল মেশায় বা জলের সঙ্গে দুধ মেশায় তারা এমনি এমনি মেশায় না। যদি তুমি 1 লিটার দুধের মানে 1 লিটার জল তুমি দুধের সঙ্গে মিশ্রিত করে ফেলতে পারো গোপনে, তাহলে সে 1 লিটার জল দুধের দামে বিক্রি হয়ে যাবে। অ্যালিগেশনের রুলসই এটা। অ্যালিগেশনটা এই জন্যই তৈরি হয়েছে। মূলত এটা অনিয়মের ক্ষেত্রে বেশি কাজে লাগে। তাহলে তুমি কিনেছো একটা হচ্ছে 20 টাকা পার কেজি আর একটা হচ্ছে 25 টাকা পার কেজি চাল।
যেমন আমার মামার বাড়ির এই সাইডটাতে আমি যখন বেড়াতে যেতাম তখন দেখতাম ওই সন্ধ্যার পর থেকে, মানে ওই 5:30টার পর থেকে রাস্তার যত ধুলো ছিল সমস্ত ধুলোকে একটা জায়গায় জড়ো করতো, দিয়ে ধানগুলোকে মানে খামারের মধ্যে রেখে মানে বস্তা বস্তা ধুলো ঢালতো, দিয়ে তার উপরে জল দিয়ে মিক্সড করা হতো এবং সেটাকে শুকিয়ে সকালবেলায় বিক্রি করা হতো। তাহলে ধানের দামে, মানে 1 বস্তা 50 কেজি ধানের দামে তুমি কিন্তু ধুলো বিক্রি করে দিচ্ছ, এটাই হচ্ছে লাভ, অরিজিনালি লাভ। ঠিক আছে, তো তুমি কিনেছো, আমি ধরো ব্যবসাদার, আমি ব্যবসাদার, আমি একটা দোকান খুলে বসে আছি, তোমরা আমার কাছে এসে মাল বিক্রি করছো, আমি দুধ কিনছি, তুমি 20 টাকা পার কেজি, আমি যাকে যেরকম পারছি, তোমার কাছে কিনছি 20 টাকা পার লিটার আর এর কাছে কিনছি 25 টাকা পার লিটার, এটা তো আমার ক্রয় মূল্য। কিন্তু দুটো দুধকে আমি আলাদা আলাদা জায়গায় রাখছি না, আমি একটা জায়গায় ঢেলে দিচ্ছি। তখন আমাকে আমার ভাই জিজ্ঞেস করছে যে তাহলে কত টাকা পার লিটার পড়লো, মানে আমাদের ক্রয় মূল্য কত পড়লো। তখন আমরা দেখবো যে আমরা টোটাল কত লিটার দুধ কিনেছি, তখন আমরা দেখলাম যে টোটাল আমরা 5 লিটার দুধ কিনেছি, 20 টাকা পার লিটার 4 কেজি, 4 লিটার, আর 25 টাকা পার লিটার 1 লিটার। তো 5 লিটার দুধের জন্য আমাকে কত টাকা দিতে হয়েছে? 5 লিটার দুধের জন্য 105 টাকা দিতে হয়েছে। তাহলে 1 লিটার দুধের ক্রয় মূল্য কত টাকা? 1 লিটার দুধের ক্রয় মূল্য হচ্ছে 21 টাকা। বুঝতে পেরেছো? আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? বুঝতে পেরেছো? প্রত্যেকেই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। ওকে, এবার তোমরা এটা দেখলে, খাতায় নোটস করেছো? হ্যাঁ স্যার। নোটস করেছো? ওকে, বাকিরা একটু গলাটা শোনাবে। এবার এখানে তুমি তো বুঝে গেছো যে মিডিলে যে নাম্বারটা বসবে সেটা একটার থেকে বড় হবে, অন্যটির থেকে ছোট হবে, বুঝে গেছো? এবার জরুরি নয় যে কখনো কখনো এখানে নাম্বারই থাকবে, মানে সবসময় নাম্বার থাকবে এমন কোনো কথা নেই, কখনো মিডিলে এক্সও থাকতে পারে। ধরো এখানে তুমি লিখলে এইটাই, এই একটা অঙ্ক দিয়ে বোঝো, এটা হচ্ছে 20 টাকা পার কেজি, এটা হচ্ছে 25 টাকা পার কেজি, আর মিডিলে ধরে নাও এখানে একটা এক্স আছে, এইরকম একটা সিচুয়েশন হতে পারে। আবার সিচুয়েশন কি হতে পারে, 20, এখানে এক্স আছে, মিডিলে আছে তোমার 21, এরকম একটা সিচুয়েশন হতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে স্যার? তুমি তো জানো, তোমার মাথায় একটাই কাজ করবে যে আমি খুব ভালো করেই জানি যে মাঝে যে নাম্বারটা থাকবে সেটি একটার থেকে বড় হবে এবং অন্যটির থেকে ছোট হবে। তাহলে এখানে কোন নাম্বারটা ছোট কোন নাম্বারটা বড় আমি কি করে জানবো? যে নাম্বারটা আমার কাছে বড় মনে হচ্ছে, অ্যালিগেশনের রুলস অনুযায়ী মাঝে যে নাম্বারটা বসবে সেটা নিশ্চিত রূপে একটা থেকে বড় হবে, অন্যটির থেকে ছোট হবে, তাই তো? তার মানে এখানে এক্স তো 25-এর থেকে ছোট, এখানে এক্স তো 25-এর থেকে ছোট, এক্স 25-এর থেকে ছোট, তাই না? তাহলে নিশ্চিত রূপেই কি হবে বলো? তাহলে নিশ্চিত রূপে এক্স 20-র থেকে বড় হবে, বুঝতে পারলে? তখন বিয়োগটা কেমন হবে? তখন বিয়োগটা হবে, বলো কি হবে? 25, কারণ আমরা বড় থেকে ছোট বিয়োগ করি, তাহলে 25 মাইনাস এক্স, অনুপাত, এখানে কিন্তু অনুপাতের চিহ্ন থাকবে। আর এখানে কি হবে? এক্স ইস টু হ্যাঁ, মাইনাস 20, এক্স মাইনাস এক্স 20। মাইনাস 20, এইটা, বুঝতে পারছো? আবার আমি যদি এটা তোমাদেরকে করতে বলি এখানে, বলো, এক্ষেত্রে এটা তোমরা আমাকে বলো, একটার থেকে বড় হবে অন্যটির থেকে ছোট হবে। তাহলে 20 থেকে 21 যদি বড় হয়, 20 থেকে 21 যদি বড়, তাহলে এখানে তো তুমি বিয়োগটা বুঝতে পারছো যে স্যার 21 মাইনাস 20 হবে। কিন্তু এখানে কি হবে? এখানে কি হবে? 21 যদি 20 থেকে বড় হয় তাহলে নিশ্চিত রূপে 21 এক্স এর থেকে ছোট হবে, হতেই হবে। বোঝাতে পারলাম? এক্স মাইনাস 21 হবে। তাহলে এটা হবে এক্স মাইনাস 21, এটা হচ্ছে অনুপাত, আর মিডিলে একটা অনুপাতের চিহ্ন থাকবে। বলো বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, কুইক রেসপন্স করো। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, প্রত্যেকের কাছে ক্লিয়ার? সবার গলা শুনতে চাই আমি। বুঝতে পেরেছো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ ওকে, বেশ, এটা হয়ে গেল। তাহলে অ্যালিগেশনের রুলসটা তোমরা বুঝতে পারলে। সেকেন্ড যে অ্যালিগেশনের রুলস হচ্ছে সেটা হচ্ছে ডেটা সেম হতে হবে, ডেটা শুড বি সেম।
কি বললাম, ডেটাটাকে সেম হতে হবে। ডেটা সেম হওয়ার অর্থ কি, তোমরা লেখো ডেটা শুড বি সেম। যেমন এখানে আমি লিখলাম যে 20 টাকা পার কেজি, লিখলাম ধরো 20 টাকা পার কেজি। আর এখানে লিখলাম 25 পয়সা পার গ্রাম। আর মিডিলে লিখলাম 21 টাকা পার কেজি। এখানে তুমি অ্যালিগেশন করতে পারবে না। কেন স্যার অ্যালিগেশন করতে পারবে না কেন? কারণ আমি তোমাকে লিখতে বললাম যে ডেটা শুড বি সেম, ডেটা সেম হতে হবে। ইউনিট শুড বি সেম, ইউনিট সেম হতে হবে। ইউনিট মানে একক, এককটাকে আমাকে সেম করতে হবে। এখানে একক কি আছে, টাকা পার কেজি। এখানে কি আছে, টাকা পার কেজি, কিন্তু এখানে কি আছে, পয়সা পার গ্রাম। তোমাকে সবগুলো এখানেও টাকা পার কেজি রাখতে হবে, এখানেও টাকা পার কেজি রাখতে হবে, এখানেও টাকা পার কেজি রাখতে হবে, তবেই তুমি অ্যালিগেশন করতে পারবে। যেমন ধরো বললাম যে কোনো একটা তোমাদের বাড়িতে আমি তোমাকে টোটাল আমাদের বাড়ির সদস্য যতগুলো পুরুষ সদস্য আছে তাদেরকে আমি 500 টাকা করে দিলাম, এবং মহিলা সদস্যদেরকে 1000 টাকা করে দিলাম, এবং মোটের উপর আমার খরচ হয়েছে ধরো আহ মোটের উপর ধরো 600 টাকা খরচ হয়েছে। তো তুমি এইটা না করে, ধরো এই 600টা আমি না লিখে এখানে লিখলাম যে মোটের উপর আমার 3000 টাকা খরচ হয়েছে, দিয়ে আমি এখানে লিখলাম 3000 টাকা। হবে না, এটা হচ্ছে 500 টাকা পার হেড, মানে একজন পুরুষকে আমি 500 টাকা দিয়েছি, একজন মহিলাকে আমি 1000 টাকা দিয়েছি। কিন্তু গড়ে ধরে নাও যে 4 জন এখানে মহিলা ছিল, একজন পুরুষ ছিল, 5 জনের জন্য আমি কত টাকা খরচ করেছি, 5 জনের জন্য 3000 টাকা খরচ করেছি। তাহলে গড়ে আমি কত টাকা খরচ করছি, স্যার গড়ে আমি 600 টাকা খরচ করছি। মাঝে তোমাকে 600 টাকা রাখতে হবে, তবে তুমি অ্যালিগেশন করতে পারবে। অ্যালিগেশনে শুধুমাত্র এইটাই বোঝার বিষয় যে ডেটাটাকে সেম করতে হবে। এইটা বোঝার জন্য আমি তোমাদেরকে 15টা অঙ্ক করাবো। এটা বোঝা গেলে তোমরা অ্যালিগেশন নিজে নিজেই করতে পারবে। যেটুকু বোঝাতে চাইলাম, প্রথম যে দুটো পদ্ধতি, কখন এক্স সামনে থাকবে কখন এক্স পরে থাকবে, এইটুকু বুঝতে পেরেছো? এটা না বুঝলেও চলবে যে ডেটা কি করে সেম করতে হয়। যেটুকু বোঝাতে চেয়েছি আমি সেটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। প্রত্যেকেই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, যাদের ইংলিশ বুঝতে প্রবলেম হচ্ছে তারা প্রশ্নটা দিয়েছিলাম প্রিন্ট আউট করেছো? কি বলেছো দেখো, বলো এটার মানে কি, এটার মানে কি? একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 180, বা কখনো কখনো বলে দেবে মাথার সংখ্যা এত। তাদের টোটাল পায়ের সংখ্যা হচ্ছে 180টা। তাহলে কোন প্রাণী কটা করে আছে? প্রথমেই এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমরা বারবার দেখে থাকবে। একটা খামার আছে, সেই খামারে টোটাল 70টা প্রাণী আছে। কটা প্রাণী আছে? টোটাল 70টা প্রাণী আছে। তো এই 70টা প্রাণীর মধ্যে কিছু 2 পায়ের প্রাণী আছে, আর কিছু 4 পায়ের প্রাণী আছে। দিয়ে সব মিলিয়ে পায়ের সংখ্যা কত? সব মিলিয়ে পায়ের সংখ্যা হচ্ছে স্যার 180টি। এখন তোমাকে জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে, যে স্যার কোন প্রাণী কটা আছে। তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি আস্তে আস্তে যখন তোমাদেরকে করাচ্ছি তোমরা বুঝতে পারবে। বিষয়টা হলো যে আমরা যদি স্যার ডিস্টেন্স দিয়ে অ্যালিগেশন করি, তাহলে যে রেশিওটা পাবো আমি বলবো না, তোমরা নিজেই বলবে একটু পর। এখানে যে আমরা অ্যালিগেশনটা করছি সেটা হচ্ছে দেখো পায়ের সংখ্যা, মানে প্রত্যেকটা পায়ের সংখ্যা, প্রাণীর পায়ের সংখ্যা দিয়ে যদি আমি অ্যালিগেশন করি, তাহলে যে রেশিওটা পাবো সেটা কিন্তু নাম্বার, নাম্বার অফ অ্যানিমালস। তোমরা এখন অতটা বুঝতে পারবে না, আগে অঙ্কটা করো। এটাকে আমি আগে বেসিক থেকে এটা আমি প্রথমে বেসিক অ্যাপ্রোচে করবো না, এটা আমি প্রথমে অ্যালিগেশনে করবো।
অ্যালিগেশন জিনিসটা কি? কি বললাম লেখো। দেখো আমরা জানি অ্যালিগেশনের নিয়ম অনুসারে তোমরা লেখো। আমরা জানি অ্যালিগেশনের নিয়ম অনুসারে ইউনিট মানে একক সেম হতে হবে। তাহলে এক্ষেত্রে আমি অ্যালিগেশন কি করে করব? আমি ধরে নেব, লেখো কতগুলো প্রাণী আছে টোটাল? 70টা প্রাণী আছে। টোটাল কতগুলো প্রাণী আছে? 70টা প্রাণী আছে। যদি 70টি 2 পায়ের প্রাণী হতো, বা থাকতো, তাহলে মোট পায়ের সংখ্যা হতো কত হতো? কত হতো গো? 70 ইন্টু 2, 140টি। যদি সবগুলো, অর্থাৎ আমি কিন্তু এভাবে প্রত্যেকটা প্রশ্ন লিখবো না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে খাতায় লিখবো। সবগুলো অর্থাৎ 70টি 4 পায়ের প্রাণী হতো, তাহলে মোট পায়ের সংখ্যা কত হতো তাহলে? 280। 70 ইন্টু 4, 280টি। বাস্তবে মোট, ব্র্যাকেটে লিখবে গড়ে, পায়ের সংখ্যা কতগুলো দেওয়া আছে প্রশ্নে? 180টি। তাহলে এবার আমি অ্যালিগেশন করব। লেখা হয়েছে তোমাদের? হ্যাঁ, ব্যাস, এবার আমি অ্যালিগেশন করব সুন্দর করে। কিরকম করে? এদিকে লেখো, এদিকে লেখো 2 পায়ের প্রাণী, আর এদিকে লেখো 4 পায়ের প্রাণী। তাহলে 2 পায়ের প্রাণী কতগুলো পা আমরা হিসাব করেছি? টোটাল কতগুলো পা ছিল 2 পায়ে? বলো। 140। 140টি। 140। ভেরি গুড। তাহলে এটা হয়ে যাবে 140। আর 4 পায়ের প্রাণীর কতগুলো পা ছিল? 280। 280। গড়ে কতগুলো ছিল? 180। 180। সেটাকে মিডলে রাখবো। ব্যাস, এইবার এইটাকে অ্যালিগেশন করো। এটা আছে 140, এটা 280, আর এটা হচ্ছে 180। প্রথমেই খেয়াল করবে, হুট করে কিন্তু বিয়োগ করতে শুরু করে দেবে না। বিয়োগ শুরু করবে না, তাহলে কিন্তু প্রবলেম ফেস করবে। প্রথম তোমার মাথায় যেটা ক্লিক করবে সেটা হলো কি? কি ক্লিক করতে হবে? কে বলবে? কি গো? কোনটা? যে এটা আদৌ অ্যালিগেশন করা সম্ভব? এটা কি আদৌ অ্যালিগেশন করা সম্ভব? এটা তোমার মাথায় প্রথম ভাবনা আসা উচিত। যখনই তুমি চেক করতে যাচ্ছ, দেখছো যে হ্যাঁ
180 যেটা 140-এর থেকে বড়, ঠিক আছে, আবার 280 থেকে ছোট, তাহলে অ্যালিগেশন করতে পারবে। ওকে, তাহলে অ্যালিগেশন কি করে করব? বিয়োগ করতে হবে, সোজা কথায় বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করব? না, এইটার সঙ্গে এইটার বিয়োগ হবে, কোনাকুনি বিয়োগ, আবার এইটার সঙ্গে এইটার বিয়োগ হবে। তাহলে এটা কি করে বিয়োগ করব স্যার? বড় থেকে ছোট, 280 মাইনাস 180, এখানে কি অনুপাতের চিহ্ন বসবে, এখানে কত বিয়োগ হবে? 180 মাইনাস 140, ব্যাস, এই দুটোকে বিয়োগ করো। বিয়োগ করলে কত পাবো? বলো কত পাবো বিয়োগ করলে? 100 আর এদিকে 40। তাহলে এইটা পেয়ে যাচ্ছি আমি স্যার 100, আর এটা পেয়ে যাচ্ছি 40, ব্যাস, এই দুটোকে আমি ক্যান্সেল করতে পারি। তার মানেটা কি? এই যে 100 আর 40 এখানে পেলাম, এই 100 আর 40 মানেটা কি কেউ বলতে পারবে? 100 আর 40 কি এখানে? এই যে তুমি লিখেছো না যে 2 পায়ের প্রাণী, তুমি লিখেছো না এখানে 2 পায়ের প্রাণী, তাহলে 2 পায়ের প্রাণী কতগুলো আছে তোমার কাছে? 2 পায়ের প্রাণী হচ্ছে 100টা, আর 4 পায়ের প্রাণী কতগুলো আছে? 40টা। এখান থেকে তাহলে কি শিখলাম? যখন পায়ের সংখ্যা দিয়ে অ্যালিগেশন করলাম, যে অনুপাতটি পেলাম সেটি কি? সেটি কার অনুপাত? সেটি কার অনুপাত? যখন পায়ের সংখ্যা দিয়ে অ্যালিগেশন করলাম, এখানে 140টি পা, এখানে 280টি পা, এবং এখানে টোটাল 180টি পা, তাহলে যখন আমি পায়ের সংখ্যা দিয়ে অ্যালিগেশন করলাম, যে রেশিওটা পাচ্ছি, যে অনুপাতটি পেলাম, সেটি কিসের অনুপাত? সেটি প্রাণীদের সংখ্যা, নাম্বার অফ অ্যানিমালস, সংখ্যার অনুপাতকে নির্দেশ করে। তোমরা এগুলো লিখে রাখো, 10টা অঙ্ক করার পর নিজেই বুঝতে পারবে। সংখ্যাকে নির্দেশ করে। ওকে, তার মানেটা কি স্যার? 2 পায়ের প্রাণী কতগুলো রয়েছে এখানে? 100টা। এবার আমি এটাকে ক্যান্সেল করতে পারি, কত দিয়ে? এই 0 0 ক্যান্সেল করে দাও, আবার 2 দিয়ে কাটতে পারি, 2 5 এ 10, 2 2 এ 4, তাহলে 5:2। 5:2 মানে 5:2 মানে 2 পায়ের প্রাণী কটা আছে গো? 5:2 মানে 5টি। 2 পায়ের প্রাণী আছে 5টি, আর 4 পায়ের প্রাণী আছে 2টি। তাহলে টোটাল কতগুলো হয়েছে? টোটাল হচ্ছে তোমার হিসাবে 7। টোটাল টোটাল প্রাণী কতগুলো আছে? 7। কিন্তু সত্যি কি 7টা আছে? আমার হিসাবে মোট প্রাণীর সংখ্যা হচ্ছে 2 পা এবং 4 পা মিলিয়ে 7টি, কিন্তু সত্যি কি 7টি আছে? প্রশ্নানুসারে কত? 7 নয়, টোটাল প্রাণী হচ্ছে 70। 7 নয়, টোটাল প্রাণী কতগুলো? টোটাল প্রাণী হচ্ছে 70। তাহলে আমার অরিজিনাল যেটা আমার রেশিওতে বেরিয়েছে, সেটার সঙ্গে অরিজিনাল নাম্বারের পার্থক্য কত গুণ? কত গুণ গো? 10 গুণ। 10 গুণ বেশি। তাহলে এটার সঙ্গেও তুমি 10 গুণ করে দাও, 5-এর 10 গুণ কত হবে? 50, আর 2-এর 10 গুণ কত হবে? 20। বা যারা বুঝতে পারছো না তারা লেখো 7 সমানই কত? 7 সমান হচ্ছে 70, এক রেশিওর মান হচ্ছে 70/7। এবার তোমাকে যদি জিজ্ঞেস করি তাহলে 5 রেশিওর মান কত, তাহলে 5 রেশিওর মান তুমি বলবে 50। অনুরূপ ভাবে 2 রেশিওর মান কত? 2 রেশিওর মান হচ্ছে 20। তাহলে 2 পায়ের প্রাণী কতগুলো আছে? 2 পায়ের প্রাণী আছে 50টা, আর 4 পায়ের প্রাণী কতগুলো আছে? 4 পায়ের প্রাণী আছে 20টা। কি ডেটা, আমি কোথায় ডেটা ঠিক করলাম? ডেটা শুড বি সেম, এই কথার অর্থ কি? ইউনিট সেম হবে। দেখো এখানেও 140টা প্রাণী আছে, এখানেও 280টা প্রাণী আছে। রুলসটা কি বলছে? ইন এ ফার্ম দেয়ার আর 70, মানে টোটাল 70টা প্রাণী আছে, মুরগি এবং ছাগল মিলিয়ে 70টা প্রাণী আছে। দেখো যে কোনো প্রাণী হয় 2টো পা থাকবে, না হয় 4টা পা থাকবে। তো আমি কল্পনা করে নেব যে যদি সমস্ত প্রাণী 2 পায়ের হতো, তাহলে টোটাল কতগুলো পা হতো?
তো সমস্ত প্রাণী মানে 70টা প্রাণী যদি দু পায়ের হতো তাহলে টোটাল পায়ের সংখ্যা হতো 140টি। 70 ইন্টু 2। যদি সমস্ত প্রাণী 4 পায়ের হতো তাহলে টোটাল প্রাণীর সংখ্যা কত হতো ভাই? প্রাণীর সংখ্যা হতো কত বলো? সেক্ষেত্রে কত হতো প্রাণীর সংখ্যা? 280টি, যদি সবগুলোই 4 পায়ের হতো। আর মোটের ওপর পায়ের সংখ্যা কত দেওয়া আছে? মোটের ওপর পায়ের সংখ্যা দেওয়া আছে 180টি। এই যে গড়, এভারেজ, মোটের উপর যেটা, সেটা সবসময় মিডিলে থাকবে। তুমি এই 280 কে এখানেও রাখতে পারো। আমি আগে এখানে 2 পা রেখেছি, তুমি আগে 4 পাও রাখতে পারো। তুমি এখানে যেটা রাখবে, যে অনুপাতটা পাবে, এটা সেটাকে নির্দেশ করে। ঠিক আছে? মাঝে 180টাই থাকবে, এভারেজ মূল্যটা সবসময় মিডিলে থাকবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? তাহলে টোটাল প্রাণীর সংখ্যা কত কিভাবে নির্ধারণ করব? বুঝতে পেরেছো? কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? স্যার ওই হুম, 70টা বলো। ওই যে 10 গুণ করলেন, এই 5টাও তাহলে কি ওই অঙ্ক অনুসারে 5টাকে 10 গুণ করে 50 হলো তো? হ্যাঁ, আমার হিসাবে আমি যে অঙ্কটা এতক্ষণ করলাম, আমি দেখলাম, মানে আমাকে এই অনুপাতটা বলে দিল। কি বললো? যে এই অনুপাত অনুসারে আমি দেখতে পেলাম যে আমার এখানে 2 পায়ের প্রাণী আছে 5টি, আর 4 পায়ের প্রাণী আছে 2টি। তাহলে টোটাল 4 পা এবং 2 পা মিলিয়ে কতগুলো প্রাণী আছে? তুমি আমাকে বলবে দাদা 5 প্লাস 2 হচ্ছে 7টি। 7টি প্রাণী আছে, কিন্তু প্রশ্নানুসারে 7 তো নয়। 7 সমানই হচ্ছে কত? 70। তাহলে এক রেশিওর মান কত? 70/7 সমান হচ্ছে 10। তাহলে 5টাকে তুমি ডাইরেক্ট 5 × 10 করে দাও, তাহলে 50। আর একটা করে দাও 5 × 2। না, কি হলো কেসটা? সরি, একটা হচ্ছে 5 × 10, আর একটা কত হবে? 2 × 10 দাঁড়াও, স্যার। দাঁড়াও, একটু আমি আগে লিখি। তাহলে দেখো, একটা হচ্ছে 10-এর সঙ্গে দুটোই গুণ হবে, মানে এক রেশিওর মান। তাহলে একটা হচ্ছে 10 × 5। যখন তুমি 2 পা বের করবে তখন উত্তর হবে 50টি। আর যখন তুমি 2 পা বের করবে তখন দুই, এই তো তোমার এই রেশিওটাই গুণ করবে জাস্ট। কত হবে? 20টি। তাহলে 50 আর 20 টোটাল মিলিয়ে কত হয়ে যাচ্ছে? 70টা প্রাণী। দেখো এবার কিন্তু মিলে যাচ্ছে। বুঝতে পারলে? বিউটি, বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, বেশ। এই অঙ্কটাই আমি সূত্র ধরেও করতে পারি, আবার এই অঙ্কটাকে আমি এক্স ধরেও করতে পারি। আমি এটাকে এক্স ধরে করলে কি করে করব? চলো লেখো। এটাকে মুছে দিচ্ছি, তোমরা লিখে নিয়েছো, প্রত্যেকে ঢুকে নিয়েছো তো? ঢুকে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এটা যদি আমি এক্স ধরে করতে চাই, এটাকে আমি যদি এক্স ধরে করতে চাই তাহলে কিভাবে করব? বেসিক কনসেপ্ট থাকাটা জরুরি। লেখো। কি বলেছে? যে টোটাল কতগুলো প্রাণী আছে। তুমি যে কোনো একটা ধরে নাও, 2 পা বা 4 পা, যে কোনো একটাকে এক্স ধরে নাও। কোনটা ধরবে বল? কি জানতে চেয়েছে? লেখো, ধরি, ধরি মুরগির সংখ্যা, বা 2 পায়ের প্রাণী, যা ইচ্ছা। ধরি মুরগির সংখ্যা
এক্সটি। তাহলে মুরগির সংখ্যা যদি এক্স হয়, আর কি কি ছিল এখানে? মুরগি ছিল আর একটা ছাগল, তাহলে ছাগলের সংখ্যা কত হবে বলো? 70 ছাগলের সংখ্যা তাহলে ছাগলের সংখ্যা হবে 70 মাইনাস এক্সটি। ওকে, এখন যদি বলি মুরগির সংখ্যা, মানে মুরগির কটা পা থাকে? দুটো। তাহলে মুরগির মোট পায়ের সংখ্যা কত হবে তাহলে? এক্স ইন্টু টু, 2xt। অনুরূপ ভাবে ছাগলের মোট পায়ের সংখ্যা তোমরা লিখে নেবে, আমি আর লিখছি না। তাহলে ছাগলের মোট পায়ের সংখ্যা কত হবে বলো? 4 into 70 minus x, ব্র্যাকেটের মধ্যে হবে ওটা। হুম, সমান কত হবে? 70 মাইনাস এক্স ইন্টু 4, বা এটাকে আমি সলভ করলে কত পাবো? 280 মাইনাস 4x। তাহলে প্রশ্নানুসারে কত পাবে? মোট পায়ের সংখ্যা কত তাহলে? মোট পায়ের সংখ্যা কত? 2 পা এবং 4 পা মিলিয়ে? 2 পা, আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে, প্লাস 4 পা মিলিয়ে মোট পায়ের সংখ্যা সমান কত? কত? 2 পা কত ছিল এখানে? 2 পা কতগুলো পেয়েছিলাম? 2x। 2x প্লাস 4 পা কত পেলাম? এটা 280 মাইনাস 4x। তাহলে শর্তে বা প্রশ্ন মতে তোমরা যা ইচ্ছা লিখো, শর্তে কত? 2x প্লাস 280 মাইনাস 4x। আমার হিসাবে এতগুলো, মানে পায়ের সংখ্যা টোটাল এত, কিন্তু প্রশ্নানুযায়ী কত? প্রশ্নানুযায়ী কত বলা আছে গো? প্রশ্নানুযায়ী বলা আছে 180। তাহলে এটা সমানই হচ্ছে 180। এবার এটাকে তুমি সলভ করে দাও, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। তাহলে কত পাবে এটা? 2x আর মাইনাস 4x বিয়োগ করলে কত হবে? -2x। তাহলে -2x সমান এদিকে 180 আছে, এই যে প্লাস আছে এদিকে গিয়ে -280 হয়ে যাবে। বা -2x সমান কত পাবো? -100। মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে x সমান হচ্ছে 100/2 সমান হচ্ছে 50। তাহলে 50 x এর মান কি ধরেছিলে? x এর মান তুমি ধরেছিলে মুরগির সংখ্যা, তাহলে x এর মান পেয়ে গেছো 50টি। তাহলে এটার মান তুমি পেয়ে যাবে 70 মাইনাস 50 সমান 20টি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকেই বুঝতে পেরেছো? ক্লাসটা রেকর্ড হচ্ছে তো আদৌ? এ সহজ লাগছে? সহজ লাগছে না কঠিন লাগছে? স্যার সহজই আছে, অন্য অঙ্ক দিলে ওকে, বোঝা যাবে আদৌ। বেশ, এটাকে তোমরা সূত্র পুট করতে পারো, হ্যাঁ, মানে এটাকে তোমরা চাইলে সূত্র পুট করেও করতে পারো, এই টাইপের অঙ্কগুলো। লেখো, 2 পায়ের সূত্র লিখে নাও। উফ, তেরি। ঠিক আছে, এটা মুছে গেছে। লেখো, 2 পায়ের সূত্রটা লেখো। আমি এখানে লিখছি, তোমরা একটু লিখে নাও। 2 পায়ের ক্ষেত্রে যখন তুমি 2 পায়ের বের করবে তখন হবে 4a মাইনাস বি বাই 2। আর যখন তুমি 4 পা বের করবে তখন কি হবে বলো?
বি মাইনাস টু এ বাই টু। এই সূত্রটা পুট করবে, উত্তর চলে আসবে ডাইরেক্ট। কিন্তু সূত্র অ্যাভয়েড করবে প্লিজ, নাহলে ভুল হয়ে যাবে। যেমন এক্ষেত্রে তুমি ডাইরেক্ট বলো কোনটা বের করবো, তোমরা বলো কোনটা বের করো, সূত্র ইউজ করে আমি দেখাবো কোনটা বের করবো বলো। 2 পা না 4 পা? ক্লাসে রেকর্ডিং কেন দিতে চায় না জানো? সবাই লাইভ ক্লাসের পরিবর্তে রেকর্ডিং এর আশায় বসে থাকে। পুরো রেকর্ডিং সিস্টেমটাই বন্ধ করে দেবো। বলো কোনটা কোনটা দেখাবো? 2 পা বের করো। হ্যাঁ 2 পা। 2 পা হ্যাঁ, তাহলে 2 পা বের করো। এটা হচ্ছে 4। এ এর জায়গায় প্রথমে যেটা আছে কি আছে, একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে 70টা প্রাণী আছে, তাহলে এটা লিখবে 4 × 70। ঠিক আছে, মাইনাস বি, বি হচ্ছে তোমার এখানে 180 ডিভাইডেড বাই 2। বিয়োগ করো, 4×7 = 28, 280 মাইনাস 180, তার মানে 100, 100/2 সমান হচ্ছে 50। তুমি বলবো 4 পাই বের করো, তো 4 পাই বের করো। বি, বি এর মান প্রথমে আছে কত? 180 মাইনাস 2a, 2a মানে 2 × a কত ছিল? 70, 240 ডিভাইডেড বাই 2। তাহলে 180 মাইনাস 140 কত আসছে? 20। 20। হুম। এই সূত্র তুমি ইউজ করতে পারো। এবার তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটা সেভাবে করো, আমার কোনো সমস্যা নেই। ওকে, চলো 2 নম্বর প্রশ্ন তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে, যাদের কাছে পিডিএফ আমি পাঠিয়েছি। পিডিএফ দেখো, বলো উত্তর বলো। একটি চিড়িয়াখানায় খরগোশ এবং পায়রা আছে যাদের মাথা গণনা করলে সংখ্যা হয় 200টি। মানে মাথা গণনা করলে সংখ্যা হয় 200টি, মানে তুমি নিশ্চিত রূপে বুঝতে পারছো যে প্রাণীদের কারো 2 পা আছে, কারো 4 পা আছে। পায়ের পার্থক্য থাকতে পারে কিন্তু মাথা তো সবার একটাই না। তাহলে তোমাকে ঘুরিয়ে এটাই তো বলছে যে টোটাল প্রাণীর সংখ্যা কত। টোটাল প্রাণীর সংখ্যা হচ্ছে কটি? টোটাল প্রাণীর সংখ্যা 200টি। ওকে, এই যে এখানে টোটাল প্রাণীর সংখ্যা কতগুলো স্যার? টোটাল প্রাণীর সংখ্যা হচ্ছে 200টি। 200টি। এবার তুমি এটাকে অ্যালিগেশন করে করো, অ্যালিগেশনের ফর্মুলা অনুযায়ী করো, মানে সূত্র না, অ্যালিগেশন করে করো। কি বললাম, কি ভাবতে বললাম, কিভাবে ভাবতে বললাম? বলো কিভাবে ভাবতে বললাম, আমার সঙ্গে বলো কিভাবে ভাবতে বললাম। কতগুলো প্রাণী আছে? মোট প্রাণী কতগুলো স্যার? 200টি। মোট 200টি। প্রাণী হচ্ছে 200টি, হ্যাঁ মোট প্রাণী হচ্ছে 200টি। তাহলে কি ভাববো, আমাদের ভাবনার বিষয়বস্তু কি? যদি সবগুলোই যদি সবগুলোই 2 পায়ের হয়, তাহলে সবগুলো যদি 2 পায়ের হয় তাহলে কতগুলো পা হবে? 200 × 2, 400টি। যদি সবগুলোই 4 পায়ের হয় তাহলে কতগুলো হবে? 800। 200 × 4 সমান হচ্ছে 800। তাহলে তুমি প্রথমে লিখেছো 2 পা, তুমি এখানে লিখো 2 পা, এখানে লিখবে 4 পা। তাহলে 2 পা কতগুলো আছে? 400টি। এখানে কতগুলো হবে? 800টি। কিন্তু এভারেজ কত আছে মোটের উপর? 580। তাহলে আগে দেখো যে মাঝে যে নাম্বারটা বসছে সেটা একটির থেকে বড় অন্যটির থেকে ছোট, এটা কি ফুলফিল হচ্ছে? দেখো হ্যাঁ হচ্ছে। তাহলে ব্যাস এটাকে বিয়োগ করে দাও। বলো তোমরা বলো কত পাবো? রেশিও বলো, রেশিও বলো। 16:9। তোমরা করেছো নাকি এটা আমাকে করে দেখাতে হবে? প্রত্যেকে করেছো? করেছি, 110 আর 90 হয়েছে। ভেরি গুড। তাহলে এটা দেখো বিয়োগ করলে কত পাবে? এটা বিয়োগ করলে পাচ্ছ 220। হ্যাঁ পরে এসো। তাহলে এটা রেশিও তোমরা দেখো বের করতে পারছো। আমি কি বলতে চাইছি বলতো, এখানে 0 আর 0 সমান হচ্ছে 180। আমি কি বলতে চাইছি তোমাদের এখানে, এখানে শিক্ষণীয় বিষয় কি? তুমি যদি এই পা এর, এখানে তো আমি পা রেখেছি না, এই যে 2 পা, এটা 2 পা রেখেছি, এটা 4 পা, মানে আমি যে এখানে বিয়োগ করছি, অ্যালিগেশন করছি, এই অ্যালিগেশনটা কিসের সাহায্যে করছি? এই অ্যালিগেশনটা কিসের সাহায্যে করছি? পায়ের সংখ্যা দিয়ে, তাই না? পায়ের সংখ্যা দিয়ে। যখনই তুমি পায়ের সংখ্যা দিয়ে অ্যালিগেশন করছো
তখনই এখানে তুমি যে রেশিওটা পাচ্ছ, 2 পায়ের রেশিও কত এটা, আর 4 পায়ে কত এটা, এটা তুমি ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল করে দাও, 2 দিয়ে আবার কাটো, 2 11 22, 2 9 18, 11:9। তার মানে তোমাকে এটা ইন্ডিকেট করছে যে 2 পায়ের সংখ্যা হচ্ছে 11টি এবং 4 পায়ের প্রাণীর সংখ্যা হচ্ছে 9টি। যখন তুমি পায়ের সংখ্যা দিয়ে অ্যালিগেশন করছো, তখন যে রেশিওটা পাচ্ছ সেটা হচ্ছে প্রাণীদের সংখ্যার রেশিও। বুঝতে পেরেছো? যখন তুমি পায়ের সংখ্যা দিয়ে অ্যালিগেশন করছো, তখন যে অ্যালিগেশনটা তুমি পাচ্ছ সেটা কিসের রেশিও স্যার? প্রাণীদের সংখ্যা। তাহলে আমার হিসাবে মোট প্রাণী কতগুলো? মোট প্রাণী কত? মোট প্রাণী 200টি। সমান কত? 11 প্লাস 9, ও 20। আচ্ছা, আমার হিসেবে 20 জন, হ্যাঁ। হ্যাঁ, 20 জন, 20টি। কিন্তু প্রশ্নানুসারে কত বলেছে স্যার? 20 সমানই কত? কত বলেছে? 200টি। তাহলে 20 সমানই হচ্ছে 200, তাহলে এক রেশিওর মান 200/20। ক্যান্সেল করো, কত আসছে? 10। তাহলে এবার তুমি গুণ করে দাও, 11 রেশিওর মান কত? 11 ইন্টু 10, 110টি। আর একটা কত হবে? 11 ইন্টু 9 সমান হচ্ছে 99, সরি 99, হ্যাঁ। তাহলে একটা হচ্ছে 110টি আর একটা হচ্ছে 99টি। বুঝতে পেরেছো? যেটা স্যার তোমাকে জানতে চাই। 10 × 9 হবে। ও সরি, তাহলে এটা কত আছে? 10 × 9 সমান হচ্ছে 90। টোটাল 110 আর 90 মিলিয়ে 200টা। তো তোমার কাছে যেটা জানতে চাইবে, তুমি এটাকে সূত্র ধরেও করতে পারো, তোমরা নর্মাল ওয়েতেও করতে পারো। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তিনেরটা তোমরা একটু বাড়িতে ট্রাই করবে। যদি প্রবলেম হয়ে থাকে, মানে এই মুহূর্তে বুঝতে পারোনি এমন যদি কিছু থেকে থাকে আমাকে বলো, বুঝতে পারছো না সেটা আমাকে বলো। তিনেরটা তোমরা বাড়িতে ট্রাই করবে, আমরা অন্য অন্য কিছুতে চলে যাব, পরের অঙ্ক, পরের টাইপে চলে যাব। বুঝতে পেরেছো? কারো কোথাও আটকালে যে কোনো জায়গায় যদি এতটুকু বিন্দু পরিমাণ কোনো সংশয় থাকে, নির্দ্বিধায় আমাকে বলো। সবাই বুঝেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ অথবা নাই উত্তরটা দাও। এটা ক্লিয়ার, মানে বোঝা গেছে। ঠিক আছে, পারবে তো? তিনের অঙ্কটা পারবে তো? হ্যাঁ পারে। বেশ, তিনটা হোমওয়ার্ক রইলো, বাড়িতে করবে। মাত্র 8 জন ক্লাস করছে, এতজন গ্রুপে আছে, মাত্র 8 জন ক্লাস করছে। রেকর্ডিং অফ করে দেবো কাল থেকে। বেশ, দেখো এটা। সোহেল হাসি পাচ্ছে তো? আমি জানি এটা, এই অভিজ্ঞতাটা আমার খুব তিক্ত অভিজ্ঞতা। যখনই রেকর্ডিং শুরু করি তখন আর কেউ ক্লাস করতে চায় না, ভাবে রেকর্ডিং দেখে হয়ে যাবে। ভাই, তো তোমাদের যদি রেকর্ডিং দেখি সব সমস্যার সমাধান হয়ে যায়, ইউটিউবে এত এত ভিডিও রেকর্ডেড রয়েছে, তোমরা সেখান থেকেই করে নাও। কেন শুধু শুধু টাকা দিচ্ছ আমাকে? বুঝি না এগুলো তোমাদের। বাই দ্য ওয়ে, তো অ্যালিগেশনের ক্ষেত্রে আমরা, অ্যালিগেশন শুধুমাত্র একটা চ্যাপ্টার নয়, এই অ্যালিগেশনটা আমরা যে কোনো চ্যাপ্টারের অঙ্ক, যে কোনো চ্যাপ্টার আমরা করতে পারি, যে কোনো চ্যাপ্টার। এটা একটা কনসেপ্ট। অ্যালিগেশন তুমি যদি ঠিকঠাক ইউজ করতে পারো, তাহলে বড় বড় অঙ্কগুলো তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। দেখো, এক্ষেত্রে দেখো, অর্থ বিভাজন ও মুদ্রা সম্পর্কিত অঙ্ক। কি বলেছিলাম তোমাদেরকে? ইউনিট সেম হতে হবে, তাই না? এটাই বলেছিলাম তো, যে ইউনিট সেম হতে হবে। এটাই তো বলেছিলাম, ইউনিটটা সেম হতে হবে। তাহলে এখানে দেখো, আমি অ্যালিগেশন করতে পারি, কি বলছে যে 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র, এই যে প্রতি ছাত্র কত টাকা পেয়েছে? একজন ছাত্র, ছাত্র কত টাকা পেয়েছে গো? ছাত্র পেয়েছে 30 টাকা। এবং ছাত্রী কত পেয়েছে? ছাত্রী পেয়েছে 25 টাকা। এবার গড়ে কত টাকা পেয়েছে? গড়ে কত টাকা দিতে হয়েছে? তুমি এখানে 1350 টাকা লিখতে যাবে, তোমার মন বলবে যে ওটা 1350ই লিখে দাও, কিন্তু তুমি এটা 1350 লিখতে পারবে না। সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি ইউনিট সেম হতে হবে, ইউনিট শুড বি সেম, ইউনিট কে সেম হতে হবে। এটা বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? এটা অ্যালিগেশনের রুলস। এখানে
তুমি যেটা লিখেছো এটা কি? একজন ছাত্রের টাকা, তাই না? এটা তো একজন ছাত্রের টাকা। এটা এখানেও দেখো একজন ছাত্রের টাকা, কিন্তু এখানে তুমি যেটা লিখছো 1350, এটা মোট কত টাকা খরচ হচ্ছে সেটা তুমি লিখছো, মোট কত টাকা খরচ হচ্ছে। তোমাকে গড়ে একজনের মাথা পিছু কত টাকা খরচ হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে তুমি 1350 লিখতে পারবে? এখানে কি 1350 লিখতে পারবে? ভাই এখানে 1350 তুমি লিখতে পারবে না। এখানে তুমি ছেলেদেরকে মানে একটা ছাত্রকে 30 টাকা দিচ্ছ এবং একটা ছাত্রীকে 25 টাকা দিচ্ছ, গড়ে তোমার কত টাকা যাচ্ছে? মানে তুমি এভাবে ভাবো এই বিষয়টা, যে তোমরা কোনো একটা পিকনিকে যাচ্ছ, দিয়ে চাঁদা নির্ধারণ করেছো যে ছেলেরা দেবে 30 টাকা আর মেয়েরা দেবে 25 টাকা। ওকে, ছেলেরা দেবে 30 টাকা এবং মেয়েরা দেবে 25 টাকা, দিয়ে গড়ে তোমার 1350 টাকা উঠে এসছে। তুমি যখন হিসাব করতে যাবে, তুমি যখন বিষয়টাকে মনিটরিং করবে, তখন তোমার মনে একটাই প্রশ্ন আসবে, তাহলে গড়ে কত টাকা উঠে এলো, গড়ে কত টাকা উঠে এলো। তো তখনই তুমি হিসাব করবে যে কতজন টাকা দিল। তুমি বলে 50 জন, মানে 50 জন স্টুডেন্টের পিছনে তুমি টাকা পাচ্ছ 1350 টাকা। এখানে কমন কোনটা? প্রপার নাউন বাদ দাও, কমন কোনটা? স্টুডেন্ট, স্টুডেন্ট এটা। তো 50 জন স্টুডেন্টের পিছনে তুমি 1350 টাকা ব্যয় করেছো, মানে 1350 টাকা পেয়েছো। তাহলে গড়ে তুমি কত টাকা পেয়েছো গো? গড়ে কত টাকা পেয়েছো? 1350 ডিভাইডেড বাই 50। গড়ে কত টাকা পেয়েছো? 5 2 10, 5 7 35 টাকা। তাহলে গড়ে কত টাকা চাঁদা উঠে এসছে? গড়ে কত টাকা চাঁদা উঠে এসছে? 27 টাকা। তো গড়ে তোমার যে টাকাটা উঠে আসছে সেটাকে তোমাকে এখানে রাখতে হবে, না কি 1350। 1350কে তুমি এখানে রাখতে পারবে না। একজনের মাথা পিছু কত টাকা উঠে এসছে সেখানে তোমার, সেটা এখানে তোমাকে লিখতে হবে, সেটা হচ্ছে 27। তুমি 1350 রাখলে এটা কখনো ফুলফিল হবে? দুটোর থেকেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে এইবার তুমি এটাকে বিয়োগ করতে পারো, বিয়োগ করো। 25 থেকে 27 বিয়োগ করো, আবার 30 থেকে বিয়োগ করো। প্রথমে কি বিয়োগ হবে স্যার? প্রথমে বিয়োগ হবে 27, 27 মাইনাস 25। আর মিডিলে কত হবে? এখানে কত হবে? 30 মাইনাস 27। ব্যাস, হয়ে গেল। তাহলে এটা কত হবে? 2:3। তাহলে তুমি দেখো এই টাকা, তুমি যেটা দিয়ে অ্যালিগেশন করছো এটা হচ্ছে টাকা 30 টাকা, আর এটা হচ্ছে 25 টাকা। এই যে তুমি রেশিওটা পাচ্ছ, যখনই তুমি টাকা দিয়ে অ্যালিগেশন করছো, এখানে যে রেশিওটা পাচ্ছ সেটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে পুরুষ কতজন, সরি ছাত্র কতজন? ছাত্র কতজন ছিল মানে কি অনুপাতে ছিল? ছাত্র হচ্ছে 2 অনুপাত। আর ছাত্রী কতজন কি অনুপাতে ছিল? ছাত্রী হচ্ছে 3 অনুপাত। তাহলে ছাত্র এবং ছাত্রী মিলিয়ে কতজন? 2 + 3, 5 জন। কিন্তু প্রশ্নে কি বলেছে 5 জন কি? প্রশ্নে কতজন আছে? 5 জন বলেছে কি? না। কত বলেছে? কত বলা আছে? 50 জন। তাহলে 5 = 50। তাহলে এক রেশিওর মান 50/5 সমান হচ্ছে 10। তাহলে 2 রেশিওর মান কত? 10 × 2 হচ্ছে 20, আর একটা হচ্ছে 10 × 3 সমান হচ্ছে 30। তাহলে ছাত্র কতগুলো? 20, ছাত্রী 30। বলো, বুঝিং না নট বুঝিং, না বাং বুঝু? বলো, বুঝেছো আদৌ, না শুধু আমিই বকে যাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝছি। বেশ। আর বাকিরা? বুঝেছি স্যার। ঠিক আছে। আমি কি বোঝাতে চাইলাম তোমাদেরকে? তখন থেকে একটা জিনিসই বোঝাতে চাইছি, যে তোমাকে ইউনিট সেম করতে হবে। আমি তোমাদেরকে সেটাই শেখাতে চাইছি, যে ইউনিটটা সেম করা শেখো। এটা যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবে। আমি সেটারই দু একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। এটা শিখে গেলে অ্যালিগেশন আমি তোমাদেরকে চুটকিসে শিখিয়ে দেবো, কোনো ব্যাপার না। তোমরা এটাকে বোঝো। চলো পরের অঙ্কটা তোমরা একটু ট্রাই করো। দেখো, 2300 টাকা is divided among 100 students so that each boy gets 25 rupees and each girl gets 20.
তাহলে প্রত্যেকের আমরা ইন্ডিভিজুয়াল লিখবো। একজন ছাত্র কত পাচ্ছে, বয় কত পাচ্ছে, বয়েজরা কত পাচ্ছে, 25 টাকা। গার্লস কত পাচ্ছে, 20 টাকা। মেয়েদেরকে একটু কমই দেওয়া হয় সবসময়, বেশ যাই হোক। এবার তুমি এখানে কি লিখবে, গড়ে কত টাকা পাচ্ছে, তাহলে 2300 টাকা 100 জনের মধ্যে বিভাজিত করছো, গড়ে কত টাকা খরচ হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। গড়ে কত টাকা খরচ হচ্ছে, তাহলে ক্যান্সেল করে দাও, 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, তাহলে এখানে কত বসবে, এখানে বসে যাবে স্যার 23। ব্যাস, এবার বিয়োগ করে দাও। এটা হয়ে যাচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে 3:2। আবার সে একই ব্যাপার, তাহলে 5 রেশিওর মানই হচ্ছে 100, 1 রেশিওর মান হচ্ছে 100/5, তাহলে কত হচ্ছে 20। আচ্ছা, ক্লাস এত কম করছে কেন, মানে আমি কি তোমাদেরকে পড়াতে পারছি না, না আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি না, কেসটা কি? স্যার আপনি রেকর্ডিং নিচ্ছেন তাই আর কিছু না। আচ্ছা, তাহলে সেরকম হলে বলবে, আমি রেকর্ডিং করে পাঠিয়ে দেবো আমি যখন ফাঁকা থাকবো। স্যার আমরা তো করছি ক্লাস, যারা করছে না তাদেরকে রেকর্ডিং দেবেন না স্যার, সেই আর রেকর্ডিং কি। করে দিন। একবার বাইরে এই অঙ্কগুলো করে দেখবে, তাহলে বুঝতে পারবে যে কি টাইপের করাচ্ছে, কোন পদ্ধতিতে করাচ্ছে। বাই দ্য ওয়ে, যারা করছে না তাদের সিরিয়াসনেস এর খুব অভাব আছে। এক্সকিউজ চলতেই থাকবে জীবনে। জীবনটাকে ম্যানেজ করতে হবে। আমাদের জীবন হচ্ছে তোমার কিছুটা মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, এর মাঝে আর কিছুই নেই, কম্প্রোমাইজ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে স্যার, 20। তো 3 রেশিওর মান 20 × 3 60, আর এটা কত বলো, কত, 20 × 2 সমান হচ্ছে 40। বুঝতে পেরেছো? কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, স্যার ওই কারোর কঠিন মনে হচ্ছে? 100/5, স্যার বলো। ওই 100/5টা কিভাবে করলেন একটু বলুন। 100/5 কি করে করলাম, আমার হিসাবে টোটাল ছেলে এবং মেয়ের জন্য টোটাল কত, মানে ছেলে 3টে মেয়ে 2টো, টোটাল 5টে, আমার হিসাবে 5খানা। কিন্তু প্রশ্নে বলছে 5 নয়, কত, এটা হচ্ছে 5 ইউনিট বা 5 রেশিও, কিন্তু প্রশ্ন বলছে 5টা নয়, 100 জন আছে ছেলে এবং মেয়ে মিলিয়ে। তো কত গুণ, মানে তুমি ধরেছো 5 কিন্তু প্রশ্নে আছে 100, তুমি কত গুণ বেশি, মানে তোমার হিসাবের থেকে প্রশ্নের হিসাবে কত গুণ বেশি আছে, 20 গুণ বেশি আছে। সহজ কথায় 100, মানে 5 রেশিওর মান হচ্ছে 100, তাহলে 1 রেশিওর মান কত, 100/5 সমান 20। 1 রেশিওর মান তুমি 20 পেয়ে গেছো। তাহলে 3 রেশিওর মান কত, এই রেশিওটার মান কত, 20 × 3 সমান হচ্ছে 60, আর এই 2 রেশিওর মান 20 × 2 সমান হচ্ছে 40। তাহলে 60টা স্টুডেন্ট, মানে 60টা হচ্ছে বয়েজ আর গার্লস হচ্ছে 40। তো এই দুটো মিলিয়ে টোটাল কত, টোটাল হচ্ছে 100, যেটা প্রশ্নে দেওয়া আছে। বুঝতে পেরেছো? স্যার, হ্যাঁ হ্যাঁ বল। স্যার, যে যেখানে যোগটা করলাম না, যে 25 - 23 2 হলো, হ্যাঁ, বয়েজ আর হুম গার্লস যেটা, আর এখানে আমি যদি হুম 20 - 23 করি, তাহলে তো আমার মাইনাসটা বড় চিহ্ন আসে, নাকি আমি 23 - 20 করবো স্যার? মিডিলে অ্যালিগেশনের রুলস হচ্ছে, আমি এতক্ষণ ধরে এটাই বোঝাতে চাইছি, যে একটার থেকে বড় হবে অন্যটির থেকে ছোট হবে। এখানে 25, এখানে 20, এটা তোমার কখনোই, এটা 23 হবে, এটা সর্বনিম্ন মান 21 হতে পারে। তুমি সবসময় বড় থেকে ছোট বিয়োগ করবে। ওকে স্যার। যখন তুমি এটা বিয়োগ করবে, এটা হচ্ছে 23 - 20, ওকে। আর এটা হয়ে যাবে 20 থেকে যদি 23 বড় হয়, তাহলে নিশ্চিত রূপে 25 - 23 হবে। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? সবসময় বড় থেকে ছোট বিয়োগ হবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। পড়ো, সুন্দর করে পড়ো, চাপ নেওয়ার কিছু নেই। নেক্সট, এটা বলো। তাহলে এবার দেখো, অর্থ বিভাজন সম্পর্কিত সমস্যা আমি পেয়ে গেছি, আমার কোনো অসুবিধা হয়নি। এবার কি আসছে স্যার, এটা হচ্ছে তোমার মুদ্রা সম্পর্কিত অঙ্ক। একটি বাক্সে 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 49 টাকা আছে। এটা ভালো করে শুনবে, হ্যাঁ। আমি যখন তোমাদেরকে রেশিও এন্ড প্রপোর্শন পড়াবো, অ্যালিগেশন মানে এই মুদ্রা সম্পর্কিত যাবতীয় অঙ্ক আমি করিয়েছি অলরেডি, অন্য ব্যাচে একটা করিয়েছি, তোমাদেরকেও পড়াবো। এখন অ্যালিগেশন এটাকে কিভাবে ডিল করবো সেটা দেখো। প্রথমেই ভাবো, একবার ভাবো যে কি বলেছে প্রশ্নটা। বলেছে যে তোমরা প্রত্যেকে প্রিন্ট করেছো তো প্রশ্নটা, প্রশ্ন প্রিন্ট করেছো তো?
আমি যখন বলবো যে এটা পিডিএফটা দিয়েছি সেটা কিন্তু প্রিন্ট করে নেবে সঙ্গে সঙ্গে। আমি সবসময় কিন্তু পিপিটি তোমাদেরকে দিতে পারবো না, আমি অনেক সময় সিরিয়াল নাম্বার ধরে ধরে পড়াবো, যে 10 নম্বর 9 নম্বর, তোমাদের কাছে কিন্তু এই প্রিন্ট আউটটা থাকতে হবে। চলো 8 নম্বর প্রশ্নটা দেখো। বলছে একটি বাক্সে 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 49 টাকা আছে এবং বাক্সে মোট 140টা মুদ্রা আছে। ভালো করে বোঝো, একটা বাক্স আছে, ঠিক আছে? আমার আঁকার হাত কিন্তু বিরাট সুন্দর, হ্যাঁ, তোমরা বুঝতে মানে ক্লাস খেয়ে যাও না যেন, ঠিক আছে? কত সুন্দর। তো ধরো এটা একটা বক্স, তো এই বক্সের মধ্যে সত্যি সত্যি তো সুন্দর হয়ে গেল। এই বক্সের মধ্যে ধরো কি কি আছে, একটা হচ্ছে 50 পয়সা আর 25 পয়সা। মানে আমরা সেই ছোটবেলায় আমাদের সময়টাতে আমাদের বাবা মাদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা জমা করতে দেখতাম। এই লক্ষ্মীর ভান্ডার প্রথম কে প্রচলন করে গো? সরলা দেবী। হম, মমতা ব্যানার্জি বলে দেওয়ারই ভাগ্য ভালো। যাই হোক, তো একটা হচ্ছে 50 পয়সা আর 25 পয়সা, ঠিক আছে? 50 পয়সা আর 25 পয়সা মুদ্রায় রয়েছে। তো টোটাল মুদ্রা সংখ্যা কত? তুমি যখন হিসাব করতে বসেছো, তো টোটাল মুদ্রা সংখ্যা কত আছে? টোটাল মুদ্রা সংখ্যা আছে 140টি, এবং এই 140টি মুদ্রার জন্য কত টাকা হয়েছে? 49 টাকা। কেসটা ভালো করে বোঝো, মানে 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে তোমার কাছে কতগুলো মুদ্রা আছে? 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে 140টি মুদ্রা আছে। ভালো করে বোঝো, 140টি মুদ্রা আছে, এবং এই 140টা মুদ্রাকে নিয়ে তুমি যখন হিসাব করলে তখন দেখছো যে তোমার কাছে 49 টাকা হয়েছে। এবার কোন প্রকার মুদ্রা তোমার কাছে কত টাকা করে আছে? তোমাদেরকে আমি কি বলেছিলাম স্যার, যে এটাকে তুমি অ্যালিগেশন করতে পারো, ওই যে 2 পায়ের প্রাণী আর 4 পায়ের প্রাণী, মনে পড়ছে? সেম টাইপ, সেম টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক। টোটাল কতগুলো মুদ্রা আছে? 140টা মুদ্রা আছে। তুমি ভেবে নাও যে যদি 140টা মুদ্রায় হয়, তোমাকে এটা ভালো করে বোঝো আমি কি বলছি। দেখো এখানে আছে 50 পয়সা, এখানে আছে 25 পয়সা, কিন্তু মিডিলে আছে 49 টাকা। বুঝতে পারছো? এখানে আছে 50 পয়সা, আর 25 পয়সা, কিন্তু মাঝে আছে কত? 49 টাকা। বলো ইউনিট কি সেম আছে? ইউনিট শুড বি সেম, ইউনিট কে সেম রাখতে হবে। ইউনিট কি এখানে সেম আছে? ইউনিট কি সেম আছে এখানে? না, ইউনিট সেম নেই। দেখো এটা পয়সাতে আছে, এটা পয়সাতে আছে, এটা টাকাতে আছে। আমার মন মর্জি মতো আমি এটাকে ইউনিটটাকে সেম করতে পারি। আমি সবগুলোকেই পয়সাতে পরিণত করে নিতে পারি, অথবা সবগুলোকেই টাকাতে পরিণত করে নিতে পারি। এটা আমার মন মর্জি মতো, আমি দুটোই দেখাবো তোমাদের। যদি আমি সবগুলোকেই পয়সায় পরিণত করে নিই, সবগুলোকেই যদি আমি পয়সায় পরিণত করতে চাই, তাহলে টোটাল কি লিখবো? লেখো আমার সঙ্গে। দেখো যেহেতু তোমরা এই ডায়াগ্রামটা আগে করো, তো লেখো যেহেতু অ্যালিগেশনের নিয়মানুসারে ডেটা সেম হতে হবে, যেহেতু অ্যালিগেশনের নিয়মানুসারে ডেটা বা ইউনিট সেম হতে হবে, কিন্তু এখানে প্রথম দুটি পয়সাতে আছে এবং শেষটি টাকাতে আছে, তাই আমাকে হয় সবগুলিকেই পয়সায় পরিণত করতে হবে, না হয় সমস্তটাই টাকাতে পরিণত করতে হবে। যেহেতু অ্যালিগেশনের রুলস অনুযায়ী ইউনিট সেম হতে হবে, অর্থাৎ হয় সবগুলোকে পয়সায় পরিণত করতে হবে, না হয় সমস্তটাকেই টাকাতে পরিণত করতে হবে। ঠিক আছে? দিয়ে লিখো, প্রথমে প্রথমে সবগুলোকে পয়সায় পরিণত করে নেব, প্রথমে সবগুলোকে পয়সায় পরিণত করে নেব।
প্রথমে সবগুলোকে পয়সায় পরিণত করে নেব। তাহলে যদি সবগুলোকে আমি পয়সায় পরিণত করতে চাই, টোটাল কতগুলো মুদ্রা আছে বাক্সে? 140টি। লেখো 140টি মুদ্রায় 140টি মুদ্রা যদি কত আছে প্রথমে 50 পয়সা হতো, তাহলে কত হতো? 140 ইন্টু 50 সমান কত পয়সা? কত পয়সা হতো বলো? 7000। আবার 140টি যদি 25 পয়সার কয়েন হতো, তাহলে সেক্ষেত্রে টোটাল মুদ্রা কত হতো? 140 ইন্টু কত হতো, কত পয়সা হতো? 25। কত হচ্ছে এটা গুণ করলে? 140 ইন্টু 25 গুণ করলে কত আসছে? 14 ইন্টু 25 5050 সমান 14 140 5 3500 হ্যাঁ 140 ইন্টু 35 তো এটাই আসছে দেখো, 140 ইন্টু 25 করে দেখো, এটাই আসছে 3500 আসবে না, সরি 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 ভুল করেছি গো। তাহলে দেখো, তাহলে এটা কি 3500 পয়সা, কিন্তু মোট মোট কত টাকা আসছে? মোট কত টাকা আছে? মোট আছে কত টাকা? মোট আছে কত টাকা স্যার? 49 টাকা। তাহলে 49 টাকার জন্য মানে 49 টাকা, এটাকে তোমাকে পয়সায় পরিণত করতে হবে। তাহলে টাকাকে পয়সায় পরিণত করতে গেলে কি করতে হবে বলো? আমি আগের দিন বলে দিয়েছিলাম, টাকাকে পয়সায় পরিণত করতে গেলে মাইকটা অফ করো, গুণ করতে হবে। তাহলে 49 ইন্টু 100, তাহলে কত হবে স্যার? 4900 পয়সা। তুমি এটা সুন্দর করে লিখে নেবে, এটা নোটস তৈরি করবে। টাকাকে, মাইকটা বন্ধ করো, পয়সায় পরিণত করতে 100 দ্বারা গুণ করলাম। তাহলে এবার আমি অ্যালিগেশন করতে পারি, সবগুলো আমি পয়সায় পেয়ে গেছি। তাহলে বাম দিকে কি লিখবো? 50 পয়সা। আমি আর লিখছি না, তোমরা লিখে দেবে। বাম দিকে হচ্ছে তোমার 50 পয়সা, 50 পয়সা মুদ্রা হচ্ছে 7000। আর 25 পয়সা মুদ্রা কত? 3500। কিন্তু আলটিমেটলি আছে কত? 4900। ব্যাস, এবার এটাকে বিয়োগ করো। তুমি হিসাবের সুবিধার্থে প্রথমে এটাকে করে দিতে পারো, মানে ক্যান্সেল করতে পারো, ছোট করে নিতে পারো। তাহলে এটাকে তুমি বিয়োগ করো, বিয়োগ করে অ্যালিগেশন করো, দেখো চলে আসে। এটা 2100 পাবে, আর এটা কত পাবে? 5 আর 4 9, 14। ক্যান্সেল করলে পাচ্ছি, বলো, তোমরা বলো, রেশিও বলো। স্যার 2:3। হ্যাঁ, ক্যান্সেল করে দাও, 0 0, 7 দিয়ে কাটো, 7 2 14, 7 3 21। তার মানে 50 পয়সার মুদ্রা কত গো? স্যার 50 50 এখানে দুটো আছে, দুটো, আর 25 পয়সা 3টে। 3টে। মোট কত তোমার হিসাবে? মোট হচ্ছে 5, মানে মোট মুদ্রা কত? 5টি। তাহলে যখনই তুমি অনুপাতটা করছো যে কত রেশিও রয়েছে, মানে
7,000 পয়সা, 3,500 পয়সা, কিন্তু এখানে তুমি সংখ্যা পেয়ে যাচ্ছ। তাহলে তোমার হিসাবে কতগুলো স্যার? 5টি। কিন্তু প্রশ্ন অনুযায়ী কত আছে? কটা মুদ্রা আছে? 140টি মুদ্রা আছে। 140টি মুদ্রা আছে। তাহলে 1 রেশিওর মান কত? 140 ডিভাইডেড বাই 5। 5 2 10, 5 8 40। তাহলে 1 রেশিওর মান কত? 1 রেশিওর মান হচ্ছে 28। এবার তো আমি সুন্দর করে বের করতে পারি। তাহলে 2 রেশিওর মান 28 ইন্টু 2 সমান হচ্ছে 56। আর 3 রেশিওর মান 3 ইন্টু 28 সমান হচ্ছে 84। বলো কার কোথায় প্রবলেম হচ্ছে বলো। আমি জানি প্রবলেম হবে, প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। দেখো দিয়ে বলো কোথায় প্রবলেম হচ্ছে। আমি সবগুলোকেই প্রথমে পয়সায় আমি ভেবে নিলাম যে 140টা টোটাল কয়েন আছে। তো আমি ভেবে নিলাম, ধরে নিলাম যে 140টায় যদি 50 পয়সার কয়েন হতো, তাহলে সেক্ষেত্রে আমার কত পয়সা হতো। যেহেতু আমি সবগুলোকে আগে পয়সায় পরিণত করে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমার 7,000 পয়সা হতো। এবং 140টা কয়েনই যদি 25 পয়সার কয়েন হতো, তাহলে 3,500 পয়সা হতো। কিন্তু আছে 49 টাকা। 49 টাকা সমান হচ্ছে 4,900 পয়সা। কেন পয়সায় পরিণত করলাম? কারণ আগের দুটোকে আমি পয়সায় পরিণত করেছি, এটাকেও আমাকে পয়সায় পরিণত করতে হবে, নাহলে আমি অ্যালিগেশন করতে পারবো না। তো যখনই আমি এখানে পয়সায় কনভার্ট করলাম, তাহলে একটা হচ্ছে 7,000, 3,500, আর একটা হচ্ছে 4,900। রেশিও পেলাম 2:3। যখন আমি আহ সংখ্যা মানে টোটাল তোমার অ্যামাউন্ট দিয়ে অ্যালিগেশন করলাম, তখন যে রেশিওটা পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার, কতগুলো মানে কতগুলো মুদ্রা ছিল। ঠিক আছে, টোটাল 50 পয়সার মুদ্রা হচ্ছে দুটো, আর 25 পয়সার মুদ্রা আছে তিনটে। তাহলে 2 + 3 মিলিয়ে হচ্ছে 5টা, আমার হিসাবে 5টি। কিন্তু প্রশ্নে স্পষ্ট লেখা আছে 5টা নয়, টোটাল মুদ্রা সংখ্যা হচ্ছে 140টি। 49 টাকাটা ধরে নিও না, 140টা কয়েন্স আছে। টোটাল কতগুলো কয়েন্স আছে? 140টা কয়েন্স আছে। কিন্তু আমার হিসাবে কটা কয়েন্স আছে? আমার হিসাবে কয়েন্স আছে 5টি। তাহলে 5 রেশিও ডিনোট করছে 140কে। 1 রেশিওর মান হচ্ছে 140/5। 1 ইউনিটের মান আমি পেয়ে গেছি 28। তাহলে 2 ইউনিটের মান কত? 3 ইউনিটের মান কত? এইটাকে তুমি কি করতে পারো স্যার? এটাকে তুমি টাকাতে ধরেও কনভার্ট মানে টাকাতেও করতে পারো। দেখো আমি টাকাতে দেখাচ্ছি, দেখো। এটা বুঝতে পেরেছো তো? কারো সমস্যা হয়নি তো? প্লিজ বলো, সমস্যা হলে বলবে। চুপ করে থেকে কোনো লাভ নেই। চুপ করে থাকলে কোথাও অধিকার পাবে না, বুঝলা? এবার আমি এটাকে তোমরা হেডিং করো টাকাতে পরিণত করে নিতে পারো। টাকাতে আরো সহজ। দেখো, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি সুন্দর করে যে আমার কাছে আমার কাছে 100টা 50 পয়সার কয়েন আছে, তাহলে কত টাকা আছে? কত টাকা আছে গো? কে বলবে? 50 টাকা। কি করে বের করলাম আমি? আমার কাছে 100টা কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, তাহলে কত টাকা আছে এটা বের করার জন্য কি করে বের করলাম? আমি খুব ভালো করে জানি, তুমি যখন তোমার বাচ্চাকে পড়াবে, তুমি ছোটতে মানে একদম ছোট বাচ্চাকে দেবে, দেখবে ওরা হিসাব কি করে করবে। মানে আমি করতাম 50 পয়সা 50 পয়সা করে, মানে দুটো 50 পয়সা একসাথে একটা আলাদা করে রাখবে দেখবে, আবার দুটো 50 পয়সা আলাদা করে রাখবে, এরকম করে করে ওই 100টা 50 পয়সাই দেখবে জড়ো করবে। 100টা মানে 50 জায়গায় জড়ো করবে, দিয়ে বলবে 50 টাকা আছে। বাচ্চারা এভাবে হিসাব করে। কিন্তু তুমি খুব ভালো করেই জানো যে যখন পয়সাকে টাকায় পরিণত করতে হয়, যখন তুমি টাকাকে পয়সায় পরিণত করছো, যখন তুমি ভালো করে দেখো, ভালো করে বোঝো, হ্যাঁ, যখন আমরা টাকাকে পয়সায় পরিণত করছি, তখন কি করছি? ইন্টু 100 মানে 100 দ্বারা গুণ করছি। যেমন 49 টাকা আছে, পয়সায় পরিণত করতে গেলে ইন্টু 100 করলাম, দিয়ে বললাম 4,900 পয়সা। আবার এই 4,900 এটা তো পয়সা,
আমরা যদি পয়সাকে আবার টাকায় পরিণত করতে যাই তখন কি করব? পয়সাকে আবার টাকাতে পরিণত করতে কি করব বলো? 100 দ্বারা 100 দ্বারা ভাগ করব। তাহলে 4,900 পয়সা ছিল না, তো 4,900 পয়সা এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত টাকা পেয়ে যাবো? 49 টাকা। তার মানে স্যার এখানে দুটো জিনিসই হচ্ছে, কি কি হচ্ছে? একবার হচ্ছে 100 দ্বারা গুণ, আর একবার 100 দ্বারা ভাগ, তাই না? বুঝতে পেরেছো? তাহলে আমি এটাকে ডাইরেক্ট বলতে পারি তো যে আমার এখানে 100 টাকা ছিল 50 পয়সা, তাহলে 50 পয়সা মানে 50 পয়সা, এটাকে যদি আমি টাকাতে পরিণত করতে চাই তাহলে কত করে দেবো স্যার? ডিভাইডেড বাই 100। তাহলে কত পাবো? 1/2। তাহলে 50 পয়সা সমান হচ্ছে 1/2 মানে হাফ টাকা। তাহলে টোটাল কতগুলো মুদ্রা আছে? টোটাল কতগুলো মুদ্রা আছে গো? কটা মুদ্রা আছে? কটা মুদ্রা আছে? 100টা। তাহলে 100টা মুদ্রা আছে, 50 পয়সা মানে হচ্ছে 1/2। তাহলে কত টাকা আছে? উত্তর হচ্ছে 50 টাকা। আমি যদি বলি যে 100টা মুদ্রা ছিল, মানে 100টা কয়েন ছিল 25 পয়সার কয়েন, তাহলে 25 পয়সা 50 পয়সার পরিবর্তে আমি যদি বলি 25 পয়সার কয়েন আছে, তাহলে 25 পয়সাকে আমি টাকাতে পরিণত করতে গেলে ডিভাইডেড বাই 100 করে দেবো, তাহলে কত পাবো? 1/4 টাকা। তাহলে এটা কত হয়ে যাবে স্যার? 1/4 টাকা। তাহলে ক্যান্সেল করো, কত হচ্ছে? 4 25 100, সুতরাং কত টাকা হবে? 25 টাকা। আমি খুব ভালো করেই জানি যে চারটা এভাবে সুন্দর করে করে চারটা 25 পয়সার কয়েন তুমি দেবে, তবে গিয়ে 1 টাকা হবে, তাই না? তবে গিয়ে তুমি পাবে 1 টাকা। বুঝতে পেরেছো? আমি যদি বলি যে 100টা কয়েন ছিল 75 পয়সার কয়েন, তাহলে তোমরা কি করবে? 75/100 মানে 25 3 75, 25 আর 100 কত টাকা ছিল? তুমি ডাইরেক্ট 3/4 গুণ করে দেবে। বুঝিং না নট বুঝিং? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, তাহলে এবার আমি টাকাতে পরিণত করে নিতে পারি তো পুরোটা, না পারি না? আমি কি টাকাতে পরিণত করতে পারি, না পারবো না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পারবো। করে নাও সুন্দর করে, একদম সেই ধবধবে ব্যাপার হয়ে যাবে। টোটাল কত টাকা ছিল? 140টা মুদ্রা। তাহলে 140টা মুদ্রায় যদি 140টা মুদ্রায় যদি 50 পয়সার হতো, তাহলে কত টাকা হতো টোটাল? তোমরা লিখে নেবে, আমি লিখছি না। 140টা মুদ্রায় যদি 50 পয়সা হতো তাহলে 1/2। তাহলে কটা মুদ্রা হতো? ক টাকা থাকতো তখন? 70 টাকা। ঠিক বললাম না ভুল বললাম? আবার 140টাই যদি 25 পয়সা হতো তাহলে 25 পয়সার মানে 1/4। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে কত টাকা থাকতো বলো? বলো কত দিয়ে কাটবো? 4 35, 4 3 12, 4 7, 4 7 28। তাহলে এটা কত আসছে? 35। দেখো 2 দিয়ে কাটো, 2 দিয়ে ডাইরেক্টলি, 2 2 4, 2 7 14, 70/2 মানে 35 টাকা। কিন্তু আলটিমেটলি আছে কত টাকা? আলটিমেটলি আছে কত টাকা? কথা বলো। 49 টাকা। আছে মোট টাকা আছে 49 টাকা। তাহলে এই দিকে তুমি লেখো 70 টাকা। আলটিমেটলি কত টাকা এটা? 50 পয়সা। 70 টাকা। এদিকে লিখবে 35 টাকা, আর মিডিলে আছে 49। তাহলে এবার অ্যালিগেশন করে দাও, সে দেখো একই পাবে। কত পাচ্ছ এটা? 5 আর 4 9, 14। এটা কত হবে? 21। সেই একই রেশিও পেয়ে যাচ্ছ। তারপরে যেভাবে করেছো সেম ভাবে করো। বলো বুঝতে পারলে না পারলে না? বুঝতে পারলে না পারলে না? এই সবাই ঘুমিয়ে গেছে নাকি? ওঠাও ওঠাও, বলছি তোমরা ঘুমিয়ে গেছো না খেতে চলে গেছো? বুঝতে পেরেছি। নাজরিন আছো? হ্যাঁ স্যার আছি। নেহা, হ্যাঁ স্যার, সুদীপা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, না খিদে পেয়েছে? খিদে পেয়েছে নাকি? পেরেছি বুঝতে।
খিদে পেয়েছে? না না বেশ বেশ, চলো। আমি বুঝতে পারছি তোমাদের ইমিউনিটি ডাউন হয়ে যাচ্ছে। আমি সারাদিন ক্লাস করে আসার পরও, মানে পড়িয়ে আসার পরও তোমাদেরকে ক্লাস করাচ্ছে, তোমরা ঝিমিয়ে যাচ্ছ। চলো, এই অঙ্কটা তোমরা বাড়িতে ট্রাই করবে, হ্যাঁ? নাকি আমি করে দেবো? বাড়িতে ট্রাই করবে না আমি করে দেবো? স্যার, এই একটু ট্রাই অঙ্কটা করো। আপনি করে দিন আজ এবার একটু প্রবলেম। কিসের প্রবলেম হয়েছে? ওখানে আমি বের করেছি দুটো নিয়মে, আপনি একবার করান, আমি একবার মিলিয়ে দিই। বেশ, একটি বাক্সে টোটাল 30টি, মানে টোটাল মুদ্রার সংখ্যা কতগুলো, মানে টোটাল কয়েন্স আছে কটা? টোটাল কয়েন্স আছে 30টি। কি কি আছে স্যার? 1 টাকার আছে আর 25 পয়সা, মোট 15 টাকা আছে। আমি এটা টাকাতেই করছি, হ্যাঁ, অন্য কিছুতে করবো না। তাহলে 30টায় যদি 1 টাকা হতো, তাহলে 30 × 1 কত টাকা থাকতো? 30 টাকা থাকতো। 30টি যদি 25 পয়সার মুদ্রা হতো, তাহলে কত হতো? 30 × 1/4। 1/4। ক্যান্সেল করো, কত আসছে দেখো। 7.5 না কত আসছে? এটা তো হ্যাঁ, আটকেছে তোমার, 7.5। তো লেখো 7.5। কিন্তু আলটিমেটলি মোট আছে কত টাকা? মোট আছে কত টাকা? 15 টাকা। এবার একদিকে তুমি লিখবে 30, একদিকে লিখবে 7.5, আর মাঝে লিখবে 15। বিয়োগ করে দাও। কিসের সমস্যা হচ্ছে বলো? এবার ঠিক আছে, বুঝেছি। ওই এখানটা বের করতে পারবো। 15 - 7.5, তুমি এটা পয়সাতেও কনভার্ট করে করতে পারো। তাহলে এটা বিয়োগ করলে পাবে তুমি 7.5, আর এটা পাবে 15। ব্যাস, এটাকে তুলে দাও, এখানে গিয়ে একটা 0 বসিয়ে দাও। বুঝতে পেরেছো? 5 দিয়ে কাটো, 5 × 15 = 75, 5 × 3 = 15, 30, 1:2। ব্যাস, হয়েই গেল, আর কি আছে? তাহলে 3 সমানই হচ্ছে 30। 30টাই মুদ্রা ছিল, তাহলে এক রেশিওর মান হচ্ছে 10। তাহলে 1 × 10 সমান হচ্ছে 10। 1 ইন্টু, সরি, 2 × 10 সমান হচ্ছে 20। তুমি এটা পয়সাতে কনভার্ট করেও করতে পারো, আমার কিসে যায়, তোমার যেটা সুবিধা তুমি করো। আমি এক্ষুনি ক্লাস করিয়ে খেতে চলে যাব, তোমরা বুঝবে। কঠিন করে ভাববে, আমার কি। স্যার, আপনি তাই না? এখানে 30 থেকে 15 বাদ দিয়ে 150 বললেন কেন? আমার ইচ্ছা গেছে আমি করেছি, তোমার ইচ্ছা যাতে তুমি করবে না। না না, দশমিকটা কি করতে নিয়েছেন আমি বলে দিই। শোনো, এটা হচ্ছে 7.5 অনুপাত 30, তো না 150 ছিল, 15 ছিল, 30 থেকে 15 ছিল। এবার তুমি দশমিক যদি তুলে দাও, এই দশমিকটা তুলে দিচ্ছ, মানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, মানে এখানে 10 বসে যাবে। এবার এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তখন তুমি কোনাকুনি গুণ করবে। 75 × 15 × 10 কত হয়ে যাচ্ছে? 150। তো এইটাই নিয়ম। ধরো এখানে আছে 2.5 আর এখানে আছে 20, তো তুমি ডাইরেক্টলি, তুমি তো জানো যে এর সঙ্গে 10 গুণ হয়ে যাবে, মানে এটা আলটিমেটলি তো এটা 0 তুলে দাও, এটা দশমিকটা তুলে দিলে দশমিকের পর একটা নাম্বার আছে, তো এর জন্য একটা 0 বসিয়ে দাও, আলটিমেটলি এটাই আসবে। বুঝতে পেরেছো? পেরেছি। বেশ, তোমরা আহ, আমি 10টার সময় ক্লাস, একটু পরে ক্লাসটা শেষ করে দেবো। তোমরা এই একদম সুদ কষা সম্পর্কিত যে সমস্যা আছে না, ওই অঙ্কটা একটু দেখো। সুদ কষার অঙ্কটা একটু দেখো, ওই 14 নম্বর অঙ্কটা একটু দেখো। পড়ো অঙ্কটা, পড়ো, বলো মানে কি বুঝলে। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক এটা। কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি 2000 টাকা, মানে আমার কাছে 2000 টাকা আছে, ঠিক আছে, আমিও গরিব মানুষ, যদি আমার কাছে 2000 টাকা থাকেও না, তাহলে আমার কাছে 2000 টাকা আছে, হ্যাঁ। 2000 টাকা থাকলে আমি ব্যাংকে থোড়ি না রাখতে যাবো। 2000 টাকা দুটো অংশে ভাগ করেছে, আমি জানি না যে দুটো অংশে ভাগ করেছে, কিভাবে ভাগ করেছে, আমার কাছে কোনো আইডিয়া নেই। ওকে, তো দুটো অংশে তিনি ভাগ করেছেন, হ্যাঁ। যে একটি তিনি ব্যাংকে রেখেছেন এবং অন্যটি পোস্ট অফিসে রেখেছেন, আমি জানি না কোথায় কত টাকা রেখেছেন। তো আলটিমেটলি
তিনি সুদ হিসাবে মানে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট হিসাবে পেয়েছে কত টাকা? 320 টাকা। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি কত টাকা কোথায় রেখেছিলেন, মানে এই টাকাটা কিভাবে ভাগ করেছিলেন। আমি এটা যখন তোমাদের সিম্পল ইন্টারেস্ট করাবো আমি তোমাদেরকে এক্স করেও দেখাবো, বেসিক উপায়ও দেখাবো। এখন আমি অ্যালিগেশন বোঝাতে এসেছি, আমি অ্যালিগেশন তোমাদেরকে এখন অঙ্ক করাচ্ছি না, আমি অ্যালিগেশন জিনিসটা কি সেটা বোঝানোর ট্রাই করছি। তুমি অ্যালিগেশন প্রত্যেকটা চ্যাপ্টারে ইউজ করতে পারবে, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। গট ইট? তাহলে এই দুটো অংশকে ভাগ করেছে, মানে 2000 টাকা দুটো অংশে ভাগ করেছে, এবং টোটাল এই দুটো অংশ আমি ধরে নিলাম, একটা হচ্ছে এক্স, চলো আমি ধরে নিলাম যে একটা 1200 টাকা আর একটা হচ্ছে 800 টাকা। এটাও হতে পারে, আবার হতে পারে একটা 800 টাকা, এটা 1200 টাকা। আমি এটা ধরে নিলাম, কিন্তু যেহেতু উত্তর লেখা আছে আমার কাছে আমি ধরে নিলাম। তো এই টোটাল এখান থেকে কিছু টাকা সুদ হিসাবে পেয়েছে, এখান থেকে কিছু টাকা সুদ হিসাবে পেয়েছে, দিয়ে সর্বমোট সে 320 টাকা সুদ পেয়েছে। আমি এটাকে অ্যালিগেশন ইউজ করতে পারি কিনা সেটাই বিচার্য বিষয়। আমি যদি অ্যালিগেশন ইউজ করতে চাই তাহলে অ্যালিগেশনের রুলস কি গো, ফর্মুলা কি? মিডলে যে নাম্বারটা বলছো সেটা একটার থেকে বড় হতে হবে। হ্যাঁ বলো। সব ইউনিট গুলো সমান হবে আর মিডলের নাম্বারটা একটা থেকে বড় অন্যটা থেকে ছোট হবে। ছোট হবে। তাহলে দেখো আমি এখানে, আমার কাছে এখানে দৃশ্যমান দুটো জিনিস, কি কি স্যার? দুটো জিনিস দৃশ্যমান, একটা হচ্ছে 10% আর একটা হচ্ছে 20%, আর একটা হচ্ছে 320 টাকা। দেখো ইউনিট কিন্তু সেম নেই। তাহলে এই অঙ্কটাকে আমি কিভাবে করতে পারি, কিভাবে করতে পারি? সবগুলোটাকে মানে সমস্তটাই আমি পার্সেন্টেজে পরিণত করে নিতে পারি, অথবা সমস্তটাই আমি টাকাতে পরিণত করে নিতে পারি। দুটোই তো রাস্তা রয়েছে আমার কাছে, কারণ আমাকে তো অপশন সেটাই বলছে, প্রশ্ন তো সেটাই বলছে, হয় তুমি টাকাতে ভাবো নয় তুমি পার্সেন্টেজে ভাবো। তো আমি দুটোই দেখাবো তোমাদেরকে। দেখো আমি যদি এটাকে পার্সেন্টেজ হিসাবে দেখি যে প্রথম অংশটা কত অংশ, প্রথম অংশ ইফ দ্য ইন্টারেস্ট রেটস আর, মানে প্রথম অংশ থেকে, প্রথম অংশ থেকে সে কত টাকা সুদ হিসাবে পাচ্ছে, কত পার্সেন্ট পাচ্ছে, এখানে লেখো প্রথম অংশ, এখানে লেখো দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ থেকে কত শতাংশ সুদ হিসাবে পাচ্ছে তোমরা বলো, আমি বলবো না। 10%। ভেরি গুড, এটা হচ্ছে 10%। দ্বিতীয় অংশ থেকে 20। 20%। কিন্তু মোটের উপর কত টাকা পাচ্ছে? 320 টাকা। স্যার এটা তো হবে না, এটা তো হবে না, এটা তো রুলস নয়, এটা তো রুলস নয়। এটা রুলস কি? ইজ ইট পসিবল? এটা কি অ্যালিগেশনের রুলস কে ফুলফিল করছে? না এটা স্যার। পার্সেন্টেজ আছে, এটা পার্সেন্টেজে আছে, এটাও পার্সেন্টেজে আছে, কিন্তু এটা টাকাতে আছে। ইজ ইট পসিবল? নো, ইটস নট পসিবল। তোমাকে কি করতে হবে? এটাকে শতাংশে পরিণত করতে হবে। শতাংশে পরিণত করার জন্য আমাকে কি করতে হবে স্যার? নাজরিন এত ডাউন কেন, কোনো রেসপন্স নেই, বুঝতে পারছো না অঙ্ক? তো কি করতে হবে, আমি দেখবো যে টোটাল এই 2000 টাকার জন্য, বুঝতে না পারলে আমাকে বলবে, আমি প্রয়োজনে এক্সট্রা ক্লাস করাবো, কিন্তু অঙ্ক না বুঝিয়ে আমি ছাড়বো না। না না, পারছি বুঝতে। হুম, বেশ। তাহলে দেখো 2000 টাকার জন্য, 2000 টাকার জন্য তুমি কত টাকা সুদ পাচ্ছ? 320 টাকা। 2000 টাকার উপরে মোট তুমি 320 টাকা সুদ হিসাবে পাচ্ছ। এখন যদি আমি তোমাকে বলি শতাংশের বিষয়ে কত শতাংশ সেটা, তো সেটা তুমি ইন্টু 100 করে নেবে। কেন করতে যাচ্ছ? 16%। কেন কেন করতে যাচ্ছ? কি বাধ্যবাধকতা আছে তোমার? ভাই এটা হচ্ছে অ্যালিগেশনের রুলস, যে আমাকে ইউনিটটাকে সেম রাখতে হবে। এটা ভাবতে হবে তোমাকে, আমি ভাবাতে এসছি অ্যালিগেশন কি এটা ভাবাতে এসছি, মুখস্থ করতে আসিনি আমি, কিন্তু মুখস্থ করাতে আসিনি। সূত্র তোমার মাথায় আমি ওই সূত্রের জঞ্জাল চাপাতে আসিনি। আমি বলছি ভাবো যে প্রত্যেকটা টাইপের অঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টারে আমি অ্যালিগেশন ইউজ করতে পারি। ইয়েস আই ক্যান, উই ক্যান। ভাবতে হবে। কি করে ভাববে? দেখো এখানে 10% আছে, এই পার্সেন্টেজ চিহ্নগুলো দেখেই তোমার মাথায় এটা ক্লিক করা উচিত যে আইদার আমি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিতে পারি, অথবা টাকাতে পরিণত করে নিতে পারি। অঙ্কই তো তোমাকে বলছে, নতুন করে ভাবার কিছু নেই। তাহলে দেখো ক্যান্সেল করার পর এটা 0 0 ক্যান্সেল করে দাও, দুটো জিরো, এই একটা জিরো একটা জিরো ক্যান্সেল করে দাও, 16%। তাহলে মোটের উপর কত পার্সেন্ট সুদ হিসাবে পাচ্ছ? 16%। মোটের উপর তুমি কত সুদ হিসাবে পাচ্ছ? 16%। তাহলে এখানে 320 আমি লিখতে পারবো না, কি লিখবো স্যার? এখানে লিখবো 16%। ব্যাস, এবার আমার ইউনিট সেম হয়ে গেছে।
ইউনিট সেম হয়েছে, আবার আরেকটা কন্ডিশন আমাকে ফুলফিল করতে হবে, সেটা হলো যে মাঝে যে নাম্বারটা বসেছে সে একটার থেকে বড় হবে এবং অন্যটির থেকে ছোট হবে। এটা কি ফুলফিল করছে? হ্যাঁ। 10-এর থেকে 16 বড়, আবার 20 থেকে 16 ছোট। তাই আমি যখন বিয়োগ করব, কিরকম বিয়োগ করব? বিয়োগের ফর্মুলাটা কি স্যার? বড় থেকে ছোট। তাই যখন আমি বিয়োগ করব তখন হবে 20% মাইনাস 16% ইজ টু কি হবে? 16% মাইনাস 10%। তো কত হবে স্যার এটা? 4:4 অনুপাত কত? 6। ক্যান্সেল করলে অনুপাত পাবো 2 2 4, 2 3 6। এই যে 2:3 পেলাম, পায়েল বলো তো এটা কি? এই যে 2:3 পেলাম, এটা কি? কি বলো? প্রথম অংশ দ্বিতীয় অংশ মনে হয়। সেটা কি? প্রথম অংশ দ্বিতীয় অংশ আমি জানি, কিন্তু এটা কি? 2:3 এটা কি? টাকার অনুপাত মানে একদম। কত রেখেছি। যখন হুম যখন আমরা এসআই বা সিম্পল ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট আলটিমেটলি, সিম্পল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট দিয়ে অ্যালিগেশন করব, তখন যে রেশিও পাবো সেটি মূলধন মানে প্রিন্সিপালের রেশিও। বুঝতে পারলে? তাহলে আমি প্রথম অংশ কত টাকা ইনভেস্ট করেছিলাম স্যার? 10% হারে যেটা সুদ পেয়েছি, সেখানে আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম? 2 টাকা। আর 20% হারে যেটা ইনভেস্ট করেছিলাম সেখানে আমি কত টাকা, মানে 20% হারে যেখানে আমি সুদ পেয়েছি কত টাকা ইনভেস্ট করেছিলাম? 3 টাকা। তাহলে মোটের উপর আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম? কত টাকা? 2 + 3, 5 টাকা। এটা কিন্তু আমার অ্যামাউন্ট, হ্যাঁ, মানে অ্যামাউন্ট নয়, প্রিন্সিপাল। কিন্তু প্রশ্নে বলেছে এটা 5 নয়, কত টাকা? বা তুমি এটা ডাইরেক্টলি করতে পারো যে টোটাল 2000 টাকা, 2000 টাকা তোমার প্রথম অংশে, মানে 2000 টাকা তোমার মূলধন ছিল, প্রথম অংশটা কত? প্রথম অংশটা হচ্ছে এটা, সমান হচ্ছে 2000 ইন্টু 2/5। 5 4 20, 400, 800 টাকা। দ্বিতীয় অংশটা কত স্যার? 2000 ইন্টু কত? 3/5 সমান 1200 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারো কোথাও ডাউট? এবার কারোর মনে আমার বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে, না তুমি মাস্টার যতই বলো না কেন, আমি তো ভাই পার্সেন্টেজে করবো না, আমি টাকাতে করবো, কারণ আমার এটা টাকাতে সুদ মানে বেশি সহজ মনে হবে। তো তো করো, তোমাকে কে বারণ করে দেবে? তুমি করো, টাকাতেই করো। তুমি যদি এটা টাকাতে করতে চাও করো, আমার কি এসে যাবে? দেখো এটা ভালো করে, তুমি আলটিমেটলি একটাতে পাচ্ছ 10% আর একটাতে পাচ্ছ 20% সুদ, যে মোট 320 টাকা সুদ হিসাবে পাচ্ছ। তো তুমি টাকাতে পরিণত করো। 2000 টাকা 10% কত হবে? মানে প্রথম 2000 টাকার উপর তুমি যদি 10% সুদ পাও, তাহলে 10/100 করে দাও, কত টাকা সুদ পাবে? 200 টাকা। আবার 2000 টাকার উপর যদি 20% সুদ পাও, 20/100 বা 1/5 ডাইরেক্ট করে দাও, 400 টাকা। তাহলে প্রথম অংশের জন্য তুমি 200 টাকা সুদ পাচ্ছ, দ্বিতীয় অংশের জন্য 400 টাকা সুদ পাচ্ছ, এবং গড়ে তুমি সুদ পাচ্ছ কত টাকা? 320 টাকা। ব্যাস, করো অ্যালিগেশন, তোমাকে কে বারণ করছে? তো এটা হয়ে যাবে 80, এটা কত হবে বলো? 120। ব্যাস, অ্যালিগেশন করো। 4 2 8, 4 3 12, সে তো 2:3 এলো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 15 নম্বর অঙ্কটা তোমরা ট্রাই করবে। তোমরা যদি, মানে তোমাদের কি এখন আর মুড নেই আমি বুঝতেই পারছি, যদি মুড থাকে তাহলে 12 এবং 13 নম্বর অঙ্কটা আমি বোঝাতাম, কারণ এটা একটু কনসেপচুয়াল অঙ্ক। তুমি যদি বলো তোমরা, আমি ছেড়ে দেবো।
বেশ, চলো আজকে তাহলে এইটুকুই থাক। পরের দিন আমি এটা বোঝাবো। আগে এই তোমার এই যে অঙ্কগুলো রয়েছে তোমরা বাড়িতে একটু ট্রাই করবে, হ্যাঁ। এই যে 8, 9, 10, 11, 12, 13 ট্রাই করবে না, 12, 13 আমি বোঝাবো, ঠিক আছে? 12, 13 আমি বোঝাবো, তোমরা এটা একটু ট্রাই করবে। ওই 8, 9, 10, 11 ট্রাই করবে, ওকে? স্যার অঙ্কগুলো করে কি পাঠাবো আপনাকে পার্সোনালি? গ্রুপে পাঠাবে, আচ্ছা, সম্ভব হলে পিডিএফ করে দেবে, ঠিক আছে স্যার। ঠিক আছে? হুম, তাহলে দেখতে সুবিধা হবে। স্যার এরকম ভাবে লিখে লিখে করবো না শর্টকাটে, শর্টে লিখে করবো? না না, তোমাকে লিখে করতে হবে না তো। তুমি যাতে বুঝতে পারো সেই জন্য আমি জাস্ট লিখে লিখে করছি। তুমি বুঝতে পারলেই হবে। আচ্ছা স্যার, ওকে। ওকে, চলো, গুড নাইট।